ডেথ রেফারেন্সে আটকে আছে ধর্ষণের পর হত্যার ১৪৪ আসামির ফাঁসির সাজা চলতি মাসে হতে পারে আলাদা বেঞ্চ, সরকার বদ্ধপরিকর বলছেন আইনমন্ত্রী। বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, উন্নত চিকিৎসার জন্য যেতে চান বিদেশে, বাসভবনে দেখা করে বললেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন। করোনায় কৃষিতে ৫,০০০ কোটি টাকা সরকারি ঋণের অর্ধেকও দেয়া হয়নি, কম মুনাফার কারণেই অনীহা, মত বিশ্লেষকদের, স্বাস্থ্যের হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায় দ্রুত কার্যকরে শিগগিরই হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠন হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। প্রধান বিচারপতির অনুমতি পেলেই চলতি মাসেই শুরু হবে বেঞ্চের কার্যক্রম। এদিকে ডেথ রেফারেন্স শুনানি শুরু না হওয়ায় কার্যকর করা যাচ্ছে না ১৪৪ জন ধর্ষকের মৃত্যুদণ্ড। আইনমন্ত্রী বলছেন, ধর্ষণের সাজা কার্যকরে বদ্ধপরিকর সরকার। রিপোর্ট মার্জিয়া মোমর। রাজধানীর ওয়ারীতে ৭ বছরের শিশু সাইমাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে ধর্ষক হারুনুর রশিদকে গেল ৯ মার্চ মৃত্যুদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১। অভিযোগ গঠনের মাত্র ৬৬ দিনের মাথায় বিচারিক আদালতে মামলার রায় ঘোষণা হলেও ৮ মাসেও হাইকোর্টে শুরু হয়নি। ২০০৯ থেকে ২০ সাল পর্যন্ত ১১ বছরে ধর্ষণের পর ভুক্তভোগীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়াদের মধ্যে মাত্র ৫ আসামির ফাঁসি কার্যকর করা গেছে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১৪৪ আসামি আছেন কন্ডেম সেলে, যাদের সাজা কার্যকর করা হচ্ছে না উচ্চ আদালতে ডেথ রেফারেন্স শুনানি সম্পন্ন না হওয়ায়। কিছু আইনি প্রক্রিয়া আছে, মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলেই সাথে সাথেই এটা কার্যকর করা যায় না। প্রক্রিয়াগুলো শেষ করতে বেশ কিছু সময় লেগে যায়। এই কারণেই মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত বন্দীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে বর্তমানে ডেথ রেফারেন্সের ১,৮২৮টি মামলা বিচারাধীন। ডেথ রেফারেন্স শুনানিতে কেন এত বিলম্ব? জবাবে অ্যাটর্নি জেনারেল জানালেন, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদের পক্ষে কিন্তু মামলাটা করতে তারা একটু দেরি করেন। মামলাগুলো করার জন্য তো সিনিয়র আইনজীবী দরকার হয়, তো সিনিয়র আইনজীবীর কাছে যদি ৪-৫টা মামলা থাকে তখন তিনি আর নেন না। এইসব কারণে এটা দেরি হয়। মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে কথা বলবো, ধর্ষণের মামলা যেগুলো আছে সেই মামলাগুলো শুনানি করার জন্য উনি যেন উদ্যোগ নেন, উনি একটা বেঞ্চ গঠন করেন। এদিকে ধর্ষণ মামলার দ্রুত বিচার ও অপরাধীদের সাজা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বললেন আইনমন্ত্রী। আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে এই অপরাধ যাতে উল্লেখযোগ্যভাবে কমে। নারী ও শিশু নির্যাতন দমনে সারা দেশে ৯৫টি ট্রাইব্যুনাল রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব ট্রাইব্যুনালের মামলায় সাজার হার মাত্র ৩%। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রিকশা চালানোর আড়ালে রাজধানীতে সক্রিয় মোটরসাইকেল চোরচক্র। টার্গেট ঠিক করে প্রথমে তারা তালা ভেঙে গ্যারেজে ঢোকে, পরে দুই ভাই মিলে চুরি করা এসব মোটরসাইকেল রাতের আধারে বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয়। পরে চোরচক্রের সদস্যরা নম্বর পরিবর্তন করে এবং বিক্রি করে দেয় সাধারণ মানুষের কাছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মিরপুরের শাহালী এলাকায় রাত ৩:৩০টার দিকে সিসিটিভির ক্যামেরায় দেখা যায় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শাহ আলম একটি গেটের সামনে অবস্থান নেন। সাথে সাথে ঘটনাস্থলে আসেন তার ভাইরা ভাই জসিম। কিছুক্ষণের মধ্যেই বাসার তালা ভেঙে মোটরসাইকেল নিয়ে যায় তারা। এভাবেই দুই ভাইরা ভাই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে রাতের মধ্যেই নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয়। এই চক্রের মূল হোতা শাহ আলম সহ ৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। চুরি যাওয়া এসব মোটরসাইকেল সংগ্রহ করে সাগর। পুলিশ বলছে, শাহ আলম এবং জসিমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০ থেকে ১২টি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে আবারও চুরি করা শুরু করেছে শাহ আলম। গ্রেফতারের পর বারবার নাম বদলও করে এই চক্রের সদস্যরা। সে একটা পেশাদার মোটরসাইকেল চোর এবং তারা এর আগেও বহুবার ওই মোটরসাইকেল চুরি মামলায় গ্রেফতার হয়েছে। মোটরসাইকেল চুরির পরে তারা ডিজিটাল নাম্বার প্লেটটা খুলে ফেলে, যার কারণে ওই ডিজিটাল নাম্বার প্লেটের যেটা লোকেশন সেটা পাওয়া সম্ভব হয় না। প্রথমে রিকশা চালক সেজে বাসার গ্যারেজে মোটরসাইকেলের অবস্থান নিশ্চিত হওয়ার পরই সুযোগ বুঝে গভীর রাতে কলাপসিবল গেটের তালা ভেঙে ঢুকে পড়ে গ্যারেজে। পুলিশের চোখ ফাঁকি দিতে চুরি যাওয়া এসব মোটরসাইকেল বিক্রি করা হয় কুমিল্লা, ফেনী, নোয়াখালী জেলায়। আমরা একটা ভিডিও ফুটেজ দেখে তাকে আজকে আমরা নিশ্চিত করি যে এই জসিমই সেই জসিম। নোয়াখালী চাটখিলে দুটি পেয়েছি। আমরা সন্দেহ করছি যে ওদিকে হয়তোবা চাঁদপুরে অঞ্চলে হয়তোবা এই হুন্ডাগুলো বেশি
চুরাই হুন্ডাগুলো বেশি থাকতে পারে। প্রাথমিকভাবে 5টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে মিলতে পারে চুরি চক্রের আরও তথ্য। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাবনার চিকনাই নদীর বুকে ছুটছে সারি সারি নৌকা, কে যাবে কার আগে? চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সেবার মাধ্যমে কোভিড-19-এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বাংলাদেশ অ্যানেস্থেসিওলজিস্ট সোসাইটির ক্রিটিক্যাল কেয়ার 2020 শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলাতেও বাংলাদেশ সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। Our efforts and the hard labor of the physicians and health workers could contain the spread of the deadly virus in Bangladesh. So far, we are fortunate that both the infection and mortality rates of the disease are very low in Bangladesh. We are hopeful that we would be able to prevent further spread of the disease in the coming days. When you become a doctor, your first and foremost task is to serve the humanity. I hope that you would not forget your duty at any circumstance. স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 23 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1209 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,87,295 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,573 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 21,51,702 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,209 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,87,295 জন। 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,646 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,560 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,02,298 জন। করোনায় আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ওষুধ সেবন করেছেন, বাংলাদেশিদের জন্য খুব শিগগিরই সেটি আমদানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল দুপুরে মানিকগঞ্জে এক সমাবেশে তিনি একথা বলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ওষুধ পেয়েছে রেমডেসিভির, সেই ওষুধ আমরা আমাদের বাংলাদেশিদের জন্য, সকলের জন্য আমরা ব্যবস্থা করি। এখনো কোনো ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনো পায় নাই। যারা পাওয়ার সম্ভাবনা আছে তাদের সাথে আমাদের আলোচনা, আমাদের কথাবার্তা মোটামুটি আমরা ফাইনাল করে ফেলেছি। যখনই অনুমোদন পাবে ইনশাআল্লাহ বাংলাদেশও ভ্যাকসিন পাবে। অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেল কোভিড-19-এর বাংলাদেশের ভ্যাকসিন ব্যানকোভিড। শুক্রবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েব পেজে ব্যানকোভিড ছাড়াও আরও দুটি ভ্যাকসিন তালিকাভুক্ত হয়। এর মধ্য দিয়ে সুগম হলো মানবদেহে পরীক্ষার পথ। শুধু নীতিগত অনুমোদনই নয়, এই স্বীকৃতি আন্তর্জাতিক বাজারেও নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছে গ্লোব বায়োটেক। অবশেষে মিলল সেই কাঙ্ক্ষিত স্বীকৃতি। 2 জুন সংবাদ সম্মেলনের পর দফায় দফায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও বাংলাদেশে তৈরি প্রথম ভ্যাকসিন গ্লোব বায়োটেকের ব্যানকোভিডকে তালিকাভুক্ত করছিল না সংস্থাটি। এরই মধ্যে কেটে গেছে 4 মাস। অ্যানিমেল ট্রায়াল শেষে মানবদেহে প্রয়োগের প্রক্রিয়ায় ব্যানকোভিড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কিছু শর্ত পূরণ করা হলেও তালিকায় উঠছিল না ব্যানকোভিডের নাম। আইসিডিডিআরবিকে সিআরও নিয়োগের 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে তৈরি ভ্যাকসিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার রাতে প্রকাশিত সংস্থাটির ওয়েব পেজে করোনার ভ্যাকসিন হিসাবে ব্যানকোভিডকে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বের অনেক দেশে যারা ভ্যাকসিন নিয়ে কাজ করতেছে তাদের দেখা গেছে তাদের নাম
WHOর তালিকায় আছে, কিন্তু আমাদেরটা নাই। তখন তারা আমাদের কাছে কিছু তথ্যপত্র চাই, আমরা সেই তথ্যপত্রগুলো ওনাদেরকে আমরা জুলাই মাসের প্রথম দিকে দিয়ে দিই। তারপরে আমরা তাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করি। গতকাল রাতের বেলা আমরা দেখলাম যে তারা যে সর্বশেষ যে লিস্টটা আপডেট করে, সেখানে দেখলাম যে আমাদের 3টা ক্যান্ডিডেটই ওনাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই স্বীকৃতি মানবদেহে প্রয়োগে নীতিগত অনুমোদন পেতে এক ধাপ এগিয়ে রাখবে বলে দাবি গ্লোব কর্তৃপক্ষের। এছাড়া গ্লোব বলছে আন্তর্জাতিক বাজারেও এর মাধ্যমে ব্যানকোভিডের গ্রহণযোগ্যতা বাড়বে। এখন সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের কথা জানবে, বাংলাদেশের গ্লোব বায়োটেকের কথা জানবে এবং বাংলাদেশের ব্যানকোভিডের কথা জানবে। এটা পরবর্তী যে ধাপটা আছে আমাদের, যে সিআরও আমাদের হিউম্যান ট্রায়ালের অনুমোদনের জন্য অ্যাপ্লাই করবে, সেটাতে অবশ্যই হেল্প করতে পারে। আমাদের দেশে আমাদের হিউম্যান ট্রায়ালে যতটা না হেল্প করবে, আমরা যদি কখনো এরকম চাই যে বাইরে আমাদের হিউম্যান ট্রায়ালটা করতে হবে বা বাইরে আমরা আমাদের এই ভ্যাকসিনটাকে সেল করতে চাই, তখনও এটা কিন্তু আমাদেরকে হেল্প করবে। চমকপ্রদ খবর, ব্যানকোভিডের পাশাপাশি গ্লোব বায়োটেকের আরও 2টি ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাভুক্ত করেছে হু, যা বর্তমানে অ্যানিমেল ট্রায়ালের পর্যায়ে রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে কৃষি খাতের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণের অর্ধেকও বিতরণ হয়নি। বেশিরভাগ বেসরকারি ব্যাংকই সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করেছে 10%-এরও নিচে। কারণ হিসেবে ব্যাংকগুলো বন্যাসহ নানা অজুহাত তুলে ধরলেও অর্থনীতিবিদরা বলছেন কম মুনাফার কারণেই কৃষি ঋণে অনীহা ব্যাংকের। ডিসেম্বরের মধ্যে ঋণ বিতরণে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রিপোর্ট হরিপদ সাহার। চলতি বছর মার্চে দেশে করোনা মহামারী শুরুর পর টানা 2 মাসের বেশি চলা সাধারণ ছুটিতে স্থবির হয়ে পড়ে অর্থনীতি। সংকট মোকাবেলায় অন্যান্য খাতের মতো ভর্তুকি সুদে কৃষিতে 5,000 কোটি টাকা প্রণোদনা ঋণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঋণ বিতরণে 43টি ব্যাংকের সঙ্গে চুক্তি করে কেন্দ্রীয় ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেও 20টি ব্যাংক ঋণ বিতরণ করেছে 10%-এরও নিচে, যার মধ্যে 2টি ব্যাংক 1 টাকাও কৃষি ঋণ দেয়নি। করোনার আঘাতে গত অর্থ বছরের শেষের দিকে বিতরণ কমে যাওয়ায় কৃষি ঋণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ক্রেডিট অফিসার যারা আছেন তারাও তো অনেকে কোভিড আক্রান্ত হচ্ছেন কন্টিনিউয়াস বেসিসে, যার জন্য এই জিনিসটা একটু দেরি হয়ে গেছে। বাট আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে পুরোটা নাও হয় কাছাকাছি যেতে পারবো। কৃষি ও ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে গ্রাহক সংখ্যা অনেক বেশি থাকে, প্রসেসিং চার্জ ও সুদ আয়ও তুলনামূলক কম। তাই এক্ষেত্রে এজেন্ট ব্যাংককে কাজে লাগানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। একদিকে গ্রাম এলাকায় ব্যাংকের শাখা না থাকা বা কম থাকা, অন্যদিকে কৃষি ঋণ বিতরণ করে, যেহেতু এটা ক্ষুদ্র আকারের ঋণ, সেখান থেকে লাভের সম্ভাবনাটা কম থাকায় এই ঋণ বিতরণটা বাধাগ্রস্ত হচ্ছে। কৃষি ঋণ বিতরণের নাজুক পরিস্থিতিতে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ বিতরণ জোরদারে ব্যাংকগুলোকে কড়া বার্তায় চিঠিও দিয়েছে। বাংলাদেশ ব্যাংক যখন চিঠি আকারে কোনো ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়, সেটা পরিপালন করা তাদের জন্য কিন্তু অত্যাবশ্যক। তারা যদি পরিপালন না করে, তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী তার এগেনস্টে আমাদের ব্যবস্থা গ্রহণ করব। 5,000 কোটি টাকা যে টার্গেট দেওয়া হয়েছে, প্রত্যেকটা ব্যাংকই তার ফুলফিল করতে হবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একেবারে কড়া নির্দেশনা দেওয়া আছে। বিতরণ প্রক্রিয়াকে সহজ করতে মৎস্য, ডেইরি, পোল্ট্রির মতো কৃষির উপখাতগুলোতে নির্দিষ্ট ঋণ সীমার বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার সুজানগর, সাথিয়া, বেড়াসহ বিভিন্ন উপজেলায় আগাম মরিকাটা পেঁয়াজ রোপণ শুরু করেছেন চাষিরা। বেড়েছে কন্দ ও পেঁয়াজ বীজের দাম। তারপরও বেশি দাম পাওয়ার আশায় অধিক জমিতে পেঁয়াজ রোপণ করছেন চাষিরা। তাদের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিত করলে দেশের চাহিদার পুরোটাই পূরণ করা সম্ভব। পাবনা থেকে এস.এ. আসাদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে জেলার বিভিন্ন উপজেলার উঁচু জমিতে চাষ শুরু হয়েছে আগাম জাতের মরিকাটা পেঁয়াজ। কন্দ থেকে উৎপাদিত এ পেঁয়াজ মধ্য সেপ্টেম্বরে রোপণ করে উঠানো হয় নভেম্বরের শেষে। তবে এবছর কয়েক দফা বন্যা ও অধিক বৃষ্টিতে পিছিয়ে গেছে আবাদ। তাই মৌসুম ধরতে কাকডাকা ভরে মাঠে মাঠে পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত বছর মুড়িকাটা পেঁয়াজে ভালো লাভ হয়, এবছরও বাজারে পেঁয়াজের দাম চড়া, তাই বাড়ছে এ জাতের পেঁয়াজ চাষের পরিধি। তবে বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যের প্রভাবে বীজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। 1 মণ পিদির দাম 5,000, এইসব খরচ বরচ করি আমরা যদি মনে হয় যে 1,000 মণ বেশি, তাও আমারই লস। এবার লাগাবো 5 বিঘে, আগামী সালে যদি দাম থাকে এর চাইতে বেশি লাগানোর চিন্তা না করবো। কৃষকদের দাবি, কাঙ্ক্ষিত বাজার মূল্য নিশ্চিত করা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা মেটানো সম্ভব। 12 বিঘা পেঁয়াজ লাগাচ্ছে, যাতে বাংলাদেশের চাহিদাটা আমরা পূরণ করতে পারি। সরকার বাইরে অন্যান্য জিনিস নিয়ে আসার কারণে আমরা দেখা যায় কৃষি করি,
সে কৃষিদাতা ফসল আমাদের লাভ হয় না জন্যই আমরা খুব চেপে আছি। পেঁয়াজ চাষে কৃষকদের পর্যায়ক্রমে সহযোগিতা বাড়ানো হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এই প্রকল্পের বা কোনো ধরনের কোনো বরাদ্দ পাইনি, হয়তো পাবো বলে আশা করতেছি। পাইলে পরে আমরা সেটা কৃষককে বিনামূল্যে দেবো। চলতি বছর জেলায় ৯,৫০০ হেক্টর মুড়ি কাটা সহ সব মিলে ৫৩,০০০ হেক্টর জমিতে ৬.৫ লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, পাবনা। বিকল্প ব্যবস্থা না করে আপাতত ঝুলন্ত তার কাটা হবে না। সরকারের এমন আশ্বাসের প্রেক্ষিতে সারা দেশে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের আজকের কর্মসূচি স্থগিত করেছে ইন্টারনেট ও কেবল টিভি সেবাদাতাদের সংগঠন। গতকাল সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। গত ৫ আগস্ট থেকে ঢাকার ২ সিটি কর্পোরেশন কোনো আলোচনা ছাড়াই ঝুলন্ত তার অপসারণ শুরু করলে ইন্টারনেট নির্ভর শিক্ষা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা ব্যাহত হয়। নানা আপত্তি সত্ত্বেও নগর জুড়ে তার কাটা অব্যাহত রাখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে ব্যাংকের এটিএম বুথে সেবা সহ প্রভাব পড়ে শেয়ার বাজারের লেনদেনে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নিরুপায় হয়ে কঠোর অবস্থান নেয় সেবাদাতারা। সংকট সমাধানে ১৭ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে রোববার থেকে সারা দেশে বাসাবাড়ি, অফিস ও ব্যাংক সহ সব পর্যায়ে ইন্টারনেট ও কেবল সংযোগ ৩ ঘন্টা বন্ধ রাখার কর্মসূচি দেয় কোয়াব ও আইএসপিএবি। অবশেষে সমঝোতায় আসতে কোয়াব ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে সরকার। আপনারা অনুগ্রহ করে আপনাদের আগামীকাল যে কর্মসূচি আছে এই কর্মসূচিটা প্রত্যাহার করেন। বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে যাচ্ছি। মন্ত্রীর এমন অনুরোধ ও আশ্বাসে ধর্মঘটের কর্মসূচি স্থগিত করেছে সংগঠন দুটি। আমি আপনাকে কেবল আপনাদের পক্ষ থেকে আশ্বস্ত করছি, আমরা ইনশাআল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা কালকের যে আমাদের অবস্থান যে ছিল, যে কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম। মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হবে এবং চলমান এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসব। তবে বিদ্যমান অবকাঠামোয় সব তার একসঙ্গে অপসারণ করার যৌক্তিকতা পর্যালোচনায় সমন্বিত কমিটি গঠন সহ এনটিটিএন সেবার মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। একটা সমন্বয় কমিটি করা এবং সরজমিনে যখন তদন্ত হবে তখন প্রকৃত তথ্যটা বের হয়ে আসবে যে আসলেই বাংলাদেশে কি এখন 100% ওভারহেড কেবল রিমুভ করার মতন কোনো ইনফ্রাস্ট্রাকচার কিংবা কোনো নেটওয়ার্ক তৈরি হয়েছে কিনা। এই সময় সারা দেশে কোথাও তার অপসারণ না করারও দাবি জানান সেবাদাতারা। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আশ্বস্ত করেছেন ২-১ দিনের মধ্যেই সমস্যার যৌক্তিক সমাধান হবে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে। খুলনার বটিয়াঘাটায় ব্যক্তি সম্পত্তি হিসেবে দেখানো হচ্ছে সরকারি জমি ও খাল। গড়ে উঠেছে আবাসন প্রকল্প। ভূমি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে চান, এমনটাই জানিয়েছেন তার আইনজীবী। গতকাল সন্ধ্যায় গুলশানে বেগম জিয়ার বাসভবনে তার সঙ্গে দেখা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী এম এ মাহবুবউদ্দিন খোকন। প্রায় ১.৫ ঘন্টা পর তিনি বাসা থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। জানান, করোনা মহামারী এবং বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে নিষেধাজ্ঞা থাকায় তার সম্পূর্ণ চিকিৎসা সম্ভব হচ্ছে না। সরকার চাইলে বিদেশ যাত্রার আবেদন করবেন বেগম জিয়ার পরিবার বলেও জানান এই আইনজীবী। বিদেশে যদি সরকার যদি তাদের সততা প্রত্যাহার করে নিত, হয়তো উনি বিদেশে গিয়ে চেষ্টা করতেন চিকিৎসাটা ভালো সুচিকিৎসা করানোর জন্য। তাকে শর্ত না দিলে চলতো আর কি। শর্ত আর মানবিক হবে আমরা আশা করছিলাম। শর্তটা যদি না থাকে তাহলে তো উনি যেতে পারতেন না। সরকার যদি চায় নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকে তো তারা তো তৈরি যে কোনো সময় আবেদন করতে। গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছে নূর রাশেদরা। বেশিরভাগ ক্ষেত্রে এই দলের নেতারা ব্যক্তিগত সুবিধা আদায়ে কাজে লাগায় বলে দাবি করেছেন শিক্ষক ও রাজনীতিকরা। তারা বলছেন, ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং নম্বরগুলো ব্যক্তিগত নামে হওয়ায় তা আরও সন্দেহের সৃষ্টি করেছে। এদিকে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে কার্যক্রম স্থগিত করেছে ২১টি ইউনিট।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করা হয়। সেখানে তারা তাদের নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে 8টি মোবাইল ব্যাংকিং নম্বর ও একটি ব্যক্তি নামে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করেন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এটি নূর রাশেদদের পকেট ভারী করার কৌশল ছাড়া কিছুই না। সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে বিকাশে রকেটে টাকা পয়সা নিয়ে ওরা নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে। এভাবে টাকা চাইতে পারে না, এটা অবশ্যই ভিত্তিহীন এবং এটার পিছনে নিশ্চয়ই কোনো তাদের উদ্দেশ্য আছে। একটা সংগঠন নতুন গঠন করার সাথে বিভিন্ন যেটা করতেছেন কোনোদিনই এটা একটা ভালো উদ্দেশ্য হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিকরা বলছেন, অনেক সংগঠনই চাঁদা তুলে দল পরিচালনা করে থাকে, তবে সেখানে আর্থিক সব কার্যক্রম চলে সংগঠনের নামের নিজস্ব অ্যাকাউন্টে। সংগঠনের আর্থিক সচ্ছলতা থাকতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব পরিচালিত হওয়া উচিত এবং সেটা হতে হবে ওই সংগঠনের নামে, কোনো ব্যক্তির নামে না। এটি একটি দিক। অনেকগুলো বিকাশ এবং অন্যান্য নাম্বার, এ ব্যাপারে আমার ঠিক এ ব্যাপারে কীভাবে স্বচ্ছ থাকবে আমি খুব ভালো জানি না। আমি মনে করি যে বাংলাদেশের যে এক্সিস্টিং ল আছে সেগুলোর সাথে কতটুকু এটা যায় সেটা খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে সংগঠনে একক গোষ্ঠীর সিদ্ধান্ত বিশৃঙ্খলা, আধিপত্য বিস্তার ও মূল উদ্দেশ্য পরিপন্থী কাজে নিয়োজিত থাকার অভিযোগ এনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন জেলার 21টি ইউনিট তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আগামী 48 ঘন্টার মধ্যে এসব সমস্যার সমাধান না করলে অভিযুক্তদের অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 5 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম। গতকাল ভোটার উপস্থিতি কম হলেও শেষ পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ভোট শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে একটি পুনর্নির্বাচনের দাবি জানান বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। নির্বাচনী প্রচারণায় যতটা আমেজ আর উৎসাহ ছিল, ততটা উৎসাহ আর ভিড় দেখা যায়নি ভোটের দিনে। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে আসা ভোটাররা জানান, নির্বিঘ্ন ভোট দিতে পেরেছেন। ভোট তো সুন্দরভাবে দিয়েছি, ভোট সুন্দরভাবে দিলাম। ভোট পছন্দের প্রতীকে সাদা একটা বাটন টিপলাম, তারপরে সম্পূর্ণ হওয়ার জন্য সবুজ বাটন টিপলাম, ভোট ওকে। শনিবার সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে ভোট দিতে আসেন ঢাকা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে দাবি করে তিনি ফলাফল মেনে নেওয়ার কথা জানান। আমি এই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের যে সমর্থন পাচ্ছি শতভাগ আমি নিশ্চিত ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। এদিকে বিকেলে বিএনপির প্রার্থী ভোটে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন। প্রহসনের নির্বাচন আমরা চাই না, এই নির্বাচন ভোটারবিহীন নির্বাচন হয়েছে, এর জন্য অবশ্যই আমরা দাবি করি যে পুনর্নির্বাচন। বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে দাবি করেন রিটার্নিং কর্মকর্তা। বর্ষিয়ান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় ঢাকা 5 আসন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নওগাঁ 6 সংসদীয় আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল। গত রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন 1,05,467 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম পেয়েছেন 4,517 ভোট। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আনোয়ার হোসেন হেলাল বলেন, এই জয় প্রধানমন্ত্রীর ভালো কাজের ফল। এর আগে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, তা বিরতিহীনভাবে চলে বিকেল 5টা পর্যন্ত। এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হয়। খুলনার বটিয়াঘাটায় খাস জমি ও খাল ব্যক্তি সম্পত্তি হিসেবে রেকর্ড করে দখলের অভিযোগ উঠেছে। উপজেলার বেশ কয়েকটি মৌজায় এই ঘটনা ঘটেছে। সরকারি জমির উপর গড়ে উঠেছে আবাসন প্রকল্প। এর সাথে সংশ্লিষ্ট ভূমি অফিসের নায়েব কানুনগো জরিপকারীর নাম উঠে এসেছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। খুলনার বটিয়াঘাটার আমিরপুরের করেড্ডন মৌজায় খাস খতিয়ানভুক্ত খাল ও জমি ব্যক্তির নামে রেকর্ড করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এসব এলাকা ঘুরে দেখা যায় আরএস জরিপে জরিপকারীদের দিয়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য জবিউল্লাহ শেখ প্রভাব খাটিয়ে নিজের ও আত্মীয় স্বজনদের নামে 7.61 একর খাস খতিয়ানভুক্ত খাল ও জমি রেকর্ড করে নিয়েছেন। এলাকাবাসীর অভিযোগের পর জেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা তদন্ত প্রতিবেদনেও এর সত্যতা পাওয়া গেছে। এছাড়া পার্শ্ববর্তী অন্যান্য জায়গায়ও আবাসন
আবাসন প্রকল্প তৈরি করে সরকারি জমি প্লট আকারে বিক্রি করছে ভূমিদস্যুরা। একই রকম ঘটনা ঘটেছে উপজেলার রাজবাঁধ ও সুরখালী মৌজাতেও। বিহারে যখন প্রিন্ট পর্সা বেরোয় তখন আমি দেখি যে 1 নম্বর খাসকতিয়ানে যার দাগ ছিল জায়গায় 376, সেইটাকে 15টা দাগে বিভক্ত করে জমি বাহিনীর নামে হয়ে যায়। সরকারি 1 নম্বর খতিয়ানের জমি রেকর্ড হয়, খালগুলো বেদখল হয়ে যাচ্ছে। তখন আমি জানার পরে আমি অভিযোগ করি ডিসি স্যার বরাবর, সেই অভিযোগের প্রতিবেদন আসছে। এলাকাবাসীর অভিযোগ, খুলনার রূপসা নদীর সাথে সংযুক্ত প্রবাহমান এসব খাল বন্ধ করে বসতবাড়ি নির্মাণ ও মাছ চাষ করায় এলাকায় বর্ষা মৌসুমে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। আমাকে বাড়িঘর সব তোলা যাচ্ছে, চুলোয় পানি উঠে যাচ্ছে, তা কি গাছগাছালি সব মরে যাচ্ছে পানি চুলো উঠে। যত সবাই যে বড় বড় অবস্থাশালী লোক এই খাস জমিগুলো কেটে কেটে বুঝে নিয়ে বাড়িঘর তোলা যাচ্ছে, পানি সরে না, ধান মান ঠিক মতন হয় না। চাষাবাদের জন্য পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, একেবারে অকেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এ বিষয়ে বালিয়াডাঙ্গা ভূমি সহকারী কর্মকর্তা জগন্নাথ ঘোষের সাথে কথা বলতে গেলে দ্রুত অফিস ত্যাগ করেন তিনি। অন্যদিকে খুলনা জেলা প্রশাসক জানান, দখল হয়ে যাওয়া সরকারি সম্পত্তি উদ্ধারে কাজ চলমান রয়েছে। আদালতের রায়ের মাধ্যমে এনে সেগুলি সরকারের যে মূল্যবান সম্পদগুলি আমরা সরকার রেকর্ডে আবার পুরনো আদালতের আদেশের মাধ্যমে নিতে পারবো। আর যারা এই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই ব্যাড ইন্টেনশন এই কাজগুলি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জেলার বটিয়াঘাটা উপজেলায় 3টি ভূমি অফিসের আওতায় 132টি মৌজা রয়েছে, যার অধিকাংশ আস্তে আস্তে ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ভোরের সময় আরও থাকছে। বাগেরহাটের ফকিরহাটে জমজমাট শামুকের হাট। গলদা চিংড়ির খাদ্য হিসেবে প্রতিদিন বিক্রি হয় শত শত বস্তা শামুক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাল শাপলার বিল প্রকৃতি প্রেমীদের পছন্দের একটি গন্তব্য হয়ে উঠছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সালেহী, পল্লী জননী গানের এই লাইনের মতোই যেন সবটুকু মমতা উজাড় করে এই শাপলার বিলকে প্রকৃতি যেন সাজিয়েছে। যতদূর চোখ যাই সবুজের সমারোহ, শাপলা ফুল, লাল শাপলা ফুলের পাশাপাশি এখানে আছে পদ্ম ফুল। এবং প্রতিদিন ভ্রমণ পিপাসুরা আসলে এখানে আসেন নারায়ণগঞ্জের এই রূপগঞ্জের এই শাপলার বিলে। এই জায়গাটি যেমন অপার সৌন্দর্য, প্রকৃতি যেন একেবারে তার রং তুলির আঁচড়ে এটিকে যেভাবে সাজিয়েছে, দূর দিগন্ত যত দূর বিস্তৃত চোখ যায় পানির উপরে ফুটে থাকা গুচ্ছ গুচ্ছ শাপলা ফুল দর্শনার্থীদের মনোরঞ্জন যেমন করে, এখানে কিন্তু প্রতিদিন দর্শনার্থীরা আসেন। পাশাপাশি এইখানে শুধুমাত্র এই শাপলা ফুল আর পদ্ম ফুলের বিলি নয়, এখানে রয়েছে হাজার রকমের পাখি। প্রতিদিন পাখির গুঞ্জনে এই এলাকার মানুষের ঘুম ভাঙে। এখনও পাখির সকালবেলায় পাখির যে গুঞ্জন ধ্বনি, দোয়েল, ফিঙ্গে রাজা এবং শালিক পাখির উড়ি আসলে এখানকার মানুষদের বিমোহিত করে থাকে। এখানে প্রচুর পরিমাণে সাদা বক আমরা দেখেছি এবং সাদা বক উড়ি এক নীল আকাশের নিচে যতদূর চোখ যায় ততদূর সবুজের বিস্তৃত, মাঝখানে ফুটে থাকা লাল শাপলা ফুল আর উপরে নীল আসমান, মাঝখানে পাখির উড়ি। এক বলতে পারা যায় প্রকৃতির সবটুকু উজাড় করে যেন এক সখ্যতা মিতালি পানি, জল, কাদা আর ফুলের সাথে প্রকৃতির এক যে মিশেল, এখানে যে একটি আবহ তৈরি হয়েছে তা আসলে যে কারো মনকে দোলা দিবে। তো নারায়ণগঞ্জের এই যে জিন্দাপাড়ার যে পার্কটি, যে রিসোর্ট রয়েছে, এই বিলটিকে কেন্দ্র করে আসলে এখানে এক ধরনের পর্যটন ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। ছোট ছোট বেশ কিছু রিসোর্টও করা হয়েছে। এখানে প্রকৃতিপ্রেমীরা প্রতিদিন আসেন, তারা এখানকার নিসর্গ উপভোগ করেন এবং বিশেষ করে ঢাকার আশেপাশে মোটামুটি ঢাকার একটু কাছে হবার কারণে রাজধানী থেকে এবং রাজধানীর আশেপাশে অঞ্চল থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে ছুটে আসেন। যে গ্রাম বাংলার যেই রূপ আসরে এখানে যে সোদা মাটির গন্ধ, বিলের পানির সাথে জল কাদার পরতে পরতে যেন সৌন্দর্য ঠিকরে পড়ছে, এরকম একটি ব্যাপার। সকালের এখন যে স্নিগ্ধ আবহ, একটু এখন তো হেমন্তের শুরু, কার্তিক মাস চলছে, হেমন্তের শুরু। এই সকালবেলার যে শিশির স্নিগ্ধ যে একটি পরিবেশ, এই পরিবেশে আসলে বলা যেতে পারে একেবারে মোহনীয় একটি ব্যাপার। এখানে প্রকৃতির সবটুকু রং এখানে দ্যুতি ছড়াচ্ছে। একদিকে জলের উপরে
লাল শাপলা ফুটে আছে, আছে পদ্ম, পাশাপাশি এখানে সাদা বকের উড়োউড়ি, যেই মধুর যে গুঞ্জরণ, পাখির গানের যেই কলতান, সেই কলতানে কিন্তু এইখানের পরিবেশকে আরও অনেক বেশি বিমোহিত করে তুলেছে। বিশেষ করে এই জায়গাটিতে দেশীয় যে পাখি রয়েছে সেই পাখিদের ঝাঁকে ঝাঁকে উড়োউড়ি এবং পাখিদের কিচিরমিচির কিন্তু এক ধরনের মাতাল করা পরিবেশ আসলে তৈরি করেছে। এর পাশাপাশি এখানে যে বক এবং সেই বকের যেই সারি দল বেঁধে এসে আবার সেই ছোটো ছোটি মাছ শিকারের জন্য একটি বক ঠাই দাঁড়িয়ে আছে, এমন দৃশ্য আসলে ঢাকার আশেপাশে খুবই লোভনীয় ব্যাপার, যে কারণে প্রকৃতিপ্রেমীরা আসলে প্রতিদিন ছুটে চলে। দিগন্ত জোড়া বিস্তৃত, এখান থেকে যতদূর চোখ যাই পুরো বিল পানি, পুরো বিলই হচ্ছে এরকম শাপলা ফুটে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই দিগন্ত জোড়া যতদূর চোখ যায় উপরে নীল আসমান, নিচে কালো জলের উপরে ফুটে আছে লাল শাপলা, খেলা করছে পদ্ম ফুলের সৌন্দর্যও। তো এইখানে যে মানুষগুলো প্রতিদিন আসেন তারা আসলে ভ্রমণ পিপাসু এবং তারা প্রকৃতিকে উপভোগ করতে চান। তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের এই উপভোগ যাতে আরও একটু ভালো হয় সেইখানে এই ছোট ছোট বেশ কিছু রিসোর্ট এবং বেশ কিছু কটেজ এখানে গড়ে উঠেছে। পাশাপাশি এখানে খাবার এবং থাকারও ব্যবস্থা রয়েছে। ভ্রমণ পিয়াসীরা এখানে আসেন, প্রকৃতিপ্রেমীরা এখানে আসেন, আসার পরে তারা হচ্ছে এখানে যেমন প্রকৃতি উপভোগ করার পাশাপাশি তাদের এই ভ্রমণকে, তাদের এখানে অবস্থানকে আরও সহজ করার জন্য এখানে নৌকা থেকে শুরু করে এই জায়গাটিকে ফুল দিয়ে সুন্দরভাবে এক ডেকোরেশন করা হয়েছে। যার দৃষ্টি নন্দন গেট আসলে এখানে রয়েছে, সেখান থেকে প্রবেশের পর থেকে পুরো জায়গাটিতে সকালবেলায় এরকম একটি পরিবেশে আসলে আপনার আসলে মন ভালো হতে বাধ্য হবে। আপনার শহরে জীবনের যান্ত্রিকতায় আমরা ইট কাঠ আর পাথরের নগরীতে বসবাস করতে কাজের চাপে যা হাঁপিয়ে ওঠা, সেই হাঁপিয়ে ওঠা জীবন থেকে খানিকটা স্বস্তি পেতে মানুষ এখানে ছুটে আসেন। জল, কাদা আর মাটির সাথে মিলেমিশে এখানে পরত পরত সৌন্দর্য। যেদিকে তাকানো যায় দূর দিগন্তে সবুজের সমারোহ, ফুটে থাকা লাল শাপলা ফুল সাথে পদ্মের সৌন্দর্য খেলা করে। এই জায়গাটিতে ভ্রমণ পিয়াসীরা আসলে আসেন। এখান থেকে অনেক দূর পর্যন্ত সবুজ দেখা যায়, অনেক দূর পর্যন্ত বিস্তৃত আকাশ দেখা যায় এবং এখানে শুধুমাত্র আকাশ আর পদ্ম ফুল শাপলাই নয়, এখানে যেই প্রকৃতির যে বিমোহতা, এই হেমন্তের যে শুরু, কার্তিকের শুরুতে শিশির স্নিগ্ধ সকালবেলা আসলে এক ধরনের এখানে সৌন্দর্যের যে একটি পরিবেশ সেটি কিন্তু আসলে তৈরি হয়েছে। যতদূর আপনার চোখ আসলে এখান থেকে যাবে বলা যেতে পারে সবটুকু জুড়ে আপনি সবুজকে আপনি বুক ভরে শ্বাস নেওয়ার যে একটি ব্যাপার, বুক ভরে শ্বাস আসলে এখান থেকে নেওয়া যায়। অবারিত সৌন্দর্য, যতদূর চোখ যায় ততদূর সবুজ, উপরে ফুটে থাকা লাল শাপলা, সাথে রয়েছে পদ্ম, সারি বেঁধে বকের ঝাঁক উড়ে যাচ্ছে, উপরে নীল আসমান। সব মিলিয়ে এই যে একটি ব্যাপার প্রকৃতিপ্রেমীদেরকে আসলে টানে, যেই কারণে মানুষ এখানে ছুটে আসেন এবং এখানে যে সার্বিক ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনাগুলো আরেকটু যাতে সুন্দর হয়, যাতে প্রকৃতিপ্রেমীরা আসার পরে তারা আরও উপভোগ্য হয়ে ওঠে এখানকার পরিবেশ, সেজন্য তারা আসলে বলেছেন। এবং এখানে এই শাপলা এবং পাখিদের কলতান, পাখিদের গুঞ্জরণকে সংরক্ষণ করার জন্য এবং পরিবেশটাকে আরও সুন্দর করার জন্য তারা আরেকটু ভালোভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল খুবই সকালবেলায় নারায়ণগঞ্জের লাল শাপলার বিল থেকে সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে প্রাকৃতিক সৌন্দর্যের খবর জানাচ্ছিলেন নাজমুস সালেহী। খোলা জলাশয়ে রুই, কাতল, বোয়াল, মৃগেল সহ নানা জাতের মাছ জাল ফেলে চলছে উৎসব। বছর শেষে ধরে রাখা বাঁধে পানি ছেড়ে দেয় ঠাকুরগাঁয়ে হয়ে গেল এমন আয়োজন। মাছ ধরা ঘিরে বাঁধ এলাকায় মানুষের ভিড় পরিণত হয় মিলন মেলায়, বিক্রিও হয় বেশ কম দামে। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শনিবার ভোর থেকেই ভেলায় চড়ে স্থানীয় জেলেসহ উৎসুক জনতা জাল ফেলে মাছ ধরার উৎসবে নামে শুষ্ক মৌসুমে ধরে রাখা ঠাকুরগাঁও সদরের বুড়ির বাঁধের পানিতে। অনেকে নামেন ঠেলা জাল, পলো ও মাছ খালুই নিয়ে। উন্মুক্ত জলাশয়ে রুই, কাতল, বোয়াল, মৃগেল, মাগুর, শিং সহ ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। বিশাল বড় বড় মাছ পাওয়া যায়, এই যে গোচি মাছ, বাইম মাছ, রুই মাছ, পুঁটি মাছ, সবকিছু মাছ পাওয়া যায়। আমরা প্রতি বছর এই উৎসবে আসি এবং এই উৎসবে অনেক মানুষের সমাগম হয়, একটা মিলন মেলায়
অবস্থান তৈরি হয়। মাছ শিকারের পর বাঁধের পাশেই রাস্তার উপর আশপাশ দূর দূরান্ত থেকে আসা ক্রেতা ও হাট বাজারের পাইকারদের কাছে বিক্রি করা হয় কম দামে। আর মাছ উৎসবকে ঘিরে বাঁধ প্রাঙ্গণেই বসে মন্ডা মিঠাইয়ের হরেক রকম দোকান। 3টি ইউনিয়নের সমন্বয়ে বছর শেষে বাঁধে পানি ছেড়ে দেওয়া হয়। বিশৃঙ্খলা এড়াতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়। অনেক লোক বহুদূর থেকে আসে, এখানে মাছ মারে বিক্রি করে বহু টাকা উপার্জন করে। প্রচুর মাছ আহরণ করতেছে, আমরা সেগুলো কিনতে আসছি। পানিটা আটা হলে মাছ আবার হবে, মাছ বেশি পাওয়া যাবে, তাই আমরা কিনে নাচ্ছি আর বিক্রি করতেছি। এলাকার লোকজনকে সমন্বয় করে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে, সেই জন্য আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা গ্রাম পুলিশ এবং অন্যান্য যে আমাদের ভলান্টিয়ার আছে তাদের সহযোগিতায় সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই পানিটা আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি। সদর উপজেলার আকচা, চিলারং ও আখানগর ইউনিয়নের অর্ধশতাধিক হেক্টর জমির বিলে শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে কৃষি জমি সেচের জন্য 1980 সালে পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করে বুড়ির বাঁধ সেচ প্রকল্প। সময় সংবাদ, ঠাকুরগাঁও। সিরাজগঞ্জের তাড়াশে সব ধরনের দেশি মাছের সরবরাহ বেড়েছে। এ বিষয়ে জানাতে মহিষলুটি মাছের আড়তে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছে তার কাছে। রিঙ্কু। ধন্যবাদ কবির। আসলে কাকডাকা ভোর থেকেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে গড়ে ওঠা সিরাজগঞ্জের বৃহৎ এই মৎস্য আড়ত মহিষলুটি মাছের আড়ত। আমি এখানে ভোর থেকে দেখেছি যে ক্রেতা বিক্রেতার ভিড়ে এবং বিভিন্ন ধরনের দেশীয় মাছ সেটি কিন্তু এখানে পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের মাছ এই সিরাজগঞ্জের চলন বিল সহ বিভিন্ন খাল বিলে উৎপাদিত এই সকল দেশীয় মাছের ভিড়ে কিন্তু এখানে আসলে সরগরম হয়ে ওঠে ভোর থেকেই। আমরা দেখেছি যে এখানে পুঁটি দেখেছি, ট্যাংরা মাছ, শিং মাছ, কই মাছ, পাবদা মাছ, মলা মাছ, রুই মাছ, কাতল মাছ সহ বিভিন্ন প্রকার দেশি মাছের কিন্তু আসলে এখানে সরবরাহ, বিপুল সরবরাহ রয়েছে এবং বিভিন্ন জেলা থেকে, রাজধানী ঢাকা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু এইখানে পাইকাররা আসছে তাদের মাছ কিনে নিয়ে যে, এবং এই পাইকারি মাছ কিনে তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে থাকে। আমি যদি আপনাকে একটু দাম বলতে চাই যে দেশীয় মাছ যেগুলো রয়েছে সেগুলোর দাম যদি আপনাকে একটু জানাতে চাই, আমি একটু বলি যে পুঁটি মাছ এখানে বিক্রি হচ্ছে পাইকারি 80 টাকা কেজি দরে। ট্যাংরা মাছ প্রকার ভেদে আকার ভেদে 300 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিং মাছ যেটি রয়েছে সেটি কিন্তু 300 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাঁদা, ছোট চাঁদা মাছ 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে কই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। তারপরে রয়েছে পাবদা মাছ 300 থেকে 400 টাকা কেজি দরে। রুই মাছ যেটি ছোট থেকে বড় বিভিন্ন সাইজে রয়েছে 150 থেকে 500 টাকা কেজি পর্যন্ত। কাতলা মাছ রয়েছে 350 টাকা কেজি দরে। এ ধরনের কিন্তু বিভিন্ন প্রকার মাছের কিন্তু আসলে এখানে পসরা বসেছে, আমরা সকাল থেকে দেখেছি। আমি যদি একটু একজন ক্রেতার সাথে এখানে কথা বলতে চাই, আপনি একটু বলবেন যে এখানে কি ধরনের মাছ পাওয়া যায় এবং কখন থেকে কখন পর্যন্ত এই আড়তটি চলে? আমাদের মহিষলুটি সকাল 6টা থেকে প্রায় 8টা-9টা পর্যন্ত আড়ত চলে। এখানে আমাদের এখানে সব ধরনের মাছ বিক্রি হয়, যেমন শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, মলা, চাঁদা, মোয়া, সব ধরনের মাছ, রুই, কাতলা, বড় বড় বোয়াল দেখা যাচ্ছে। সকাল চলন বিলের যত মাছ আছে সব এখানে এসে আমাদের এখানে বিক্রি হয়। প্রায় 1.5 কোটি টাকা বিক্রি হবে আমাদের এখান থেকে প্রতিদিন। ধন্যবাদ কবির। আপনি শুনছিলেন কিন্তু এখানে দেশীয় মাছের কিন্তু বিপুল সমারোহ রয়েছে এবং সিরাজগঞ্জের চলন বিল অধ্যাসিত এলাকায় চলন বিলের দেশীয় মাছ সহ বিভিন্ন প্রকার খাল বিলে উৎপাদিত এই সকল মাছ কিন্তু ভোর থেকে মৎস্য চাষিরা এখানে আনতে শুরু করে এবং ভোর 6টা থেকে 9টা পর্যন্ত কিন্তু এখানে প্রায় 1 কোটি টাকার কেনা বেচা হয় বলে জানিয়েছেন আমাদেরকে ব্যবসায়ীরা। পাশাপাশি এইখানে যদি আপনাকে একটু জানাতে চাই যে এইখানে মহাসড়কের পাশে হয়, যাতায়াত ব্যবস্থাও কিন্তু অনেকটাই ভালো, যে কারণে রাজধানী ঢাকা সহ রংপুর, বগুড়া, পাবনা, নাটোর, রাজশাহী বিভিন্ন জেলা থেকে কিন্তু পাইকাররা এখানে মাছ কিনতে আসে এবং এ সকল মাছ কিন্তু তারা কিনে নিয়ে যে তারা তাদের বিক্রি করে থাকে। তো আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যে এখানে তারা যেটি বলছে যে এখানে যদি একটি স্থায়ী একটি ব্যাংক কিন্তু নেই তাদের নিরাপদ লেনদেনের জন্য, এই ব্যাংকটি হলে কিন্তু তারা নিরাপদভাবে লেনদেন করতে পারবে। তারা দাবি জানিয়েছেন যে এখানে একটি ব্যাংক স্থাপনের জন্য, তাহলে কিন্তু তারা নিরাপদভাবে এইখানে তারা আর্থিক যেটি লেনদেন সেটি কিন্তু করতে পারবে। এইখানে মাছগুলো ভোর রাত থেকে আসতে শুরু করে, মধ্যরাত থেকে বিভিন্ন খাল বিলে যারা মৎস্য চাষ করে থাকে মৎস্য চাষিরা তারা কিন্তু এই মাছগুলো ভোর থেকেই নিয়ে আসে এবং এই 6টা থেকে 9টা পর্যন্ত এই সকল কেনা বেচা হয়ে থাকে।
খবর। আমি একটু বলতে চাই যে এখানে কিন্তু আসলে এখন সিরাজগঞ্জে কয়েক দফা বন্যায় কিন্তু খাল বিলে আসলে পানি অনেক দিনই ছিল, যে কারণে মাছের উৎপাদনও কিন্তু ভালো এবং এইখানে উৎপাদিত মাছগুলো গুণে মানে সেরা তারা কিন্তু জানিয়েছে। আমি কিন্তু দেখা যায় সব ধরনের এখানে কিন্তু দেশীয় মাছের পসরা বসেছে। আমি একটু আরেকজন ক্রেতার সাথে কথা বলতে চাই, বিক্রেতার সাথে, যেখানে আপনারা কোথা থেকে এসেছেন এবং এই মাছ কি মাছ নিয়ে এসেছেন আপনি? আমরা কিনলাম সিরাজগঞ্জে আছি, সিরাজগঞ্জে আমরা ব্যাপারী টাকি মাছ কিনছি। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে তারা বিভিন্ন যে জায়গা থেকে এসে এখানে তারা কিনে নিয়ে যায়, তারা বিক্রি করে থাকে এবং পাইকারি দামে এখানে মাছ পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের দেশীয় মাছের পসরা এখানে বসেছে এবং সরবরাহ বেশ ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল সিরাজগঞ্জের মহিষলুটি মাছের আড়ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। কবির। রিঙ্কু কুণ্ডু জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে মাছ বাজারের খবর। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির চতুর্থ দিনেও দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গতকাল ভোর থেকেই মতলবে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি দল অভিযান চালায়। এ সময় নৌ পুলিশের একাধিক দলও তাদের সাথে অংশ নেয়, তবে কাউকে আটক করা যায়নি। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা ইলিশ শিকারের সময় 2 লাখ মিটার জাল, 8 ট্রলার সহ 45 জন জেলেকে আটক করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। মাদারীপুরের শিবচরে পদ্মা ইলিশ নিধনের অপরাধে 3 জেলেকে 1 বছর করে কারাদণ্ড, ভোলায় 9 জেলেকে আটক ও 20,000 মিটার জাল জব্দ। পটুয়াখালীতে 1 জেলেকে 5 দিনের রিমান্ড এবং 39,000 মিটার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর পাইকারি বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। শিউলি, আপনি জানেন যে রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজার এবং দেশের বিভিন্ন জেলা থেকে ভোর রাত থেকে এখানে সবজি সহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য আসা শুরু করে এবং সকালের এই সময়টা কিন্তু এখানে পাইকারি হাট বসে। যারা মূলত খুচরা পর্যায়ের ক্রেতা তারাই কিন্তু এখানে কম দামে কেনার জন্য ভোরবেলা এখানে আসেন এবং সব ধরনের সবজির এখানে সমাহার থাকে এবং এখানে কিন্তু পাল্লাপতি সবজিগুলো বিক্রি হয়, যেহেতু এখন কিন্তু পাইকারি পর্যায়ে কেনাবেচা চলছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবার খুচরা পর্যায়ে এবং নগরী রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এখানে আসেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন মোটামুটি বলা যায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। তবে কিন্তু গত কয়েক মাস ধরে বন্যার কারণে যে রাজধানীর বাজারে যে সবজির চড়া দাম, শীতের কিছু আগাম সবজি এলো কিন্তু সেটা এখনও কমেনি এবং সব ধরনের সবজির দামই কিন্তু পাল্লা প্রতি 200 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং সবচেয়ে বেশি দাম বিক্রি হচ্ছে শিম এবং প্রতি পাল্লা 5 কেজি পাল্লা ওজনে শিম বিক্রি হচ্ছে 500 টাকা দরে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 410 থেকে 450 টাকা কেজিতে এবং সরকার যে আলুর দাম বেঁধে দিয়েছে খুচরা এবং পাইকারি পর্যায়ে সেটাও কিন্তু মানা হচ্ছে না এবং বিক্রেতারা বলছেন যে গুদাম থেকে আড়তগুলো থেকে যেহেতু তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে সে কারণে কিন্তু তারা বেশি দামেই বিক্রি করছেন এবং এখনও কিন্তু পাইকারি পর্যায়ে 40 থেকে 45 টাকা দরে আলু বিক্রি করা হচ্ছে এবং অন্যতম ভোগ্যপণ্য পেঁয়াজের দামও কিন্তু এখনও নাগালে আসেনি এবং সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু বাজারে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়তে থাকে এবং পাইকারি পর্যায়ে প্রায় 82 থেকে 90 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং অন্যান্য সবজির দামও কিন্তু বলা যায় এখনও ক্রেতাদের অনেকটা নিম্ন ক্রেতাদের নাগালের বাইরে এবং সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ এবং গত কয়েক মাস ধরে কিন্তু কাঁচা মরিচের দাম বলা যায় একেবারে শীর্ষে অবস্থান করছে এবং পাইকারি পর্যায়ে পাল্লা প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি পাল্লা পেঁয়াজ বিক্রি হচ্ছে 950 টাকার দরে এবং কেজি যদি হিসাব করি তাহলে দেখা যায় পেঁয়াজের দাম চলছে 180 টাকার মতো বা 190 টাকা করে। তো এখানে কিন্তু বিক্রেতাদের একটাই তাদের বক্তব্য যে বন্যার কারণে এবং আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু এবার পেঁয়াজের দাম অনেক পেঁয়াজের উচ্চ মূল্য এবং তারা বলছেন যে শীতকাল আসার সাথে সাথে আবহাওয়া যখন কিছুটা অনুকূলে আসবে তখন পেঁয়াজের দাম হয়তো কমবে।
এছাড়া যে শীতের যে সবজি ফুলকপি বাঁধাকপি এবং শিম সেই সবজিগুলো অনেকটা বাড়তি দামে বিক্রি হচ্ছে, বিশেষ করে তবে ফুলকপি যেগুলো বাজারে এসেছে সেগুলো কিন্তু খুব একটা সতেজ বলা যায় না। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ট্রাক ভ্যান এবং রিকশায় করে সবজি আসছে এবং খুচরা পর্যায়ের ক্রেতারা এখান থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু প্রায় 9টা 10টা পর্যন্ত কিন্তু এভাবেই কিন্তু পাইকারি পর্যায়ে পাল্লা প্রতি সবজি বিক্রি হয়। তো আমরা এখানে দু একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে আসলে সবজির দাম কেন বাড়তি, এবং লাউ কিন্তু প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকা দরে। এছাড়া চাল কুমড়ো বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। এছাড়া ধুন্দুল ঝিঙ্গা সব সবজি কিন্তু 60-70 টাকা দরে। এখন আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে আসলে সবজির দাম কেন বাড়তে এবং কত দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। এক পাল্লা 220 টাকা নিবা। দাম কত বর্তমানে আজকের বাজারে বর্তমানে প্রত্যেক সবজি কেজিতে মনে করেন 20 টাকা 15 টাকা 30 টাকা কেজিতে কমছে। আগে ছিল 250 টাকা, বর্তমানে 150 টাকা পাল্লা। বর্তমানে সবজির বাজার আরো কমবে। কোন সবজির দাম কমেছে? তবে বাজার ঘুরে ম্যাক্সিমাম সবজির দামই কিন্তু বাড়তি। কথাটা বুঝলাম না। কোন সবজির দাম কমেছে? সবজির দাম কমছে মনে হয় প্রতি কেজিতে 20 টাকা 30 টাকা কমছে। বর্তমানে ঝিঙ্গা, চিচিঙ্গা, বটবড়ি, উস্তা, করলা, লাউ, বেগুন কোনটা কত দরে বিক্রি হচ্ছে? পাইকারি বিক্রি হচ্ছে বর্তমানে ঝিঙ্গা মনে করেন 150 টাকা, লাউ বিক্রি হচ্ছে বর্তমানে পাইকারি মনে হয় 30 থেকে 25 টাকা, বটবড়ি বিক্রি হচ্ছে মনে হয় 40 থেকে 50, এরপরে মনে হয় করলা বিক্রি হচ্ছে মনে হয় 40 থেকে 35। যদিও বিক্রেতা দাবি করেছেন যে সবজির দাম কিছুটা কমেছে, তবে খুচরা পর্যায়ে কিন্তু সেটা তেমন প্রতিফলন দেখা যায় না এবং সব ধরনের সবজি কিন্তু 60 টাকা থেকে শুরু করে 70-80 টাকা দরে বিক্রি হচ্ছে। আপনারা জানেন যে পাইকারির সাথে খুচরা পর্যায়ে কিন্তু দামের বেশ ব্যবধান দেখা যায়। এখানে তারা দাবি করেন যে পরিবহন খরচ এবং সবজি নিয়ে যাওয়ার পর অনেক সবজি অনেক সময় পচে যায়, তাই খুচরা পর্যায়ে কিছুটা বাড়তি দামে বিক্রি হয়। তবে শীতকাল যখন সাথে সবজির দাম আরো ক্রেতাদের নাগাল আসবে, এটাই দাবি বিক্রেতাদের। খবর এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে শীতকালীন আগাম সবজির বাজার দর জানাচ্ছিলেন। বাগেরহাটের ফকিরহাটে জমে উঠেছে শামুকের হাট। গলদা চিংড়ির প্রধান খাদ্য হিসেবে প্রতিদিন সকালে শত শত বস্তা শামুক বেচা কেনা হয় এই হাটে। মানসম্মত বিকল্প খাদ্য না পাওয়ায় চিংড়ির খাবার হিসেবে শামুককেই বেছে নিয়েছেন চাষিরা। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, শামুকের পরিবর্তে চিংড়ির জন্য মানসম্মত অন্য খাবার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন সূর্য ওঠার আগেই বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা বাজারে জমে ওঠে শামুকের বেচাকেনা। মাদারীপুর, টেকেরহাট, কাশিয়ানী, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে হাজার হাজার বস্তা শামুক এনে বিক্রি করেন ফরিয়াররা। আসলে ফিডি ভালো প্রোটিন জাতীয় কোনো খাবার পাচ্ছি না, যার জন্য আমাদের চিংড়ি চাষের ধস নেমে আসছে। অন্যান্য যে খাবারের যে দাম, তার থেকে আমাদের শামুকটা একটা সহনীয় পর্যায়ে আমরা দিই এবং এর গ্রোথটাও ভালো হয় মাছের। জুন মাস থেকে 6 মাস ধরে প্রতিদিন চলে শামুক বেচাকেনা। প্রতি বস্তা শামুক 400 থেকে 450 টাকায় বিক্রি হয়। এই হাটে নারী শ্রমিকরা প্রতি বস্তা শামুক ভেঙে 70 টাকা করে আয় করেন। স্থানীয় 3 শতাধিক নারী ও পুরুষের সংসার চলে শামুকের হাটে কাজ করে। শামুক ভেঙে সংসার চলে, ইনকাম করি আর কি। 2 বস্তাও ভাঙতে পারি, 3 বস্তাও পারি, আর 60 টাকা করে। 350-400 শামুকখালি গেরে মাছ ভালো ফলে। চিংড়ির জন্য ভালো মানের খাবার না পাওয়ায় শামুকের উপর ভরসা করতে হয় চাষিদের। সরকার যদি মানসম্মত খাবার অর্থাৎ মৎস্য খাবারের দিকে লক্ষ্য দেন এবং ফিশফিড কোম্পানির উপর যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করে, তাহলে আর এই শামুক খোলার দিকে এলাকার লোক ঝুঁকবেন। এদিকে শামুক ব্যবহার না করার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। উৎপাদনকারী এই খাবারগুলিতে আমাদের মনিটরিং অব্যাহত আছে। মনিটরিং অবশ্যই জোরদার করা হবে। আর বায়োডাইভার্সিটি রক্ষার জন্য যে শামুক যাতে নিধন না করে, সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শ এবং উৎসাহ দিয়ে যাব। দেশের শীর্ষ গলদা চিংড়ি উৎপাদনকারী এই জেলায় 50,239টি ঘের ও 32,000 চাষি রয়েছে।
সময় সংবাদ, বাগেরহাট। বদলগাছিতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। এই মুহূর্তে ভান্ডারপুর পাইকারি সবজির হাটে আছেন রিপোর্টার MR রকি। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাব। রকি। ধন্যবাদ কবির, আপনাকে শুভ সকাল। আমরা একটু জানিয়ে রাখি, এই নওগাঁর বদলগাছির ভান্ডারপুর হাটে রয়েছে বর্তমানে। এই হাটটি কিন্তু খুব ভোরে এখানে জমে ওঠে এবং প্রান্তিক পর্যায়ে যারা কৃষক তারা কিন্তু এই হাটে তারা সবজি বিক্রির জন্য নিয়ে আসেন। তবে সকাল থেকে হাটটি কিন্তু আজকে খুব জমজমাট লক্ষ্য করছিলাম এবং এখন পর্যন্ত বিপুল পরিমাণে শীতের আগাম যেসব সবজি রয়েছে, আমরা যদি একটু পিছনে দেখাই, অসংখ্য শীতের যেসব সবজি রয়েছে, লাউ, কদু, পটল, এছাড়া এই মূলা, এই জাতীয় সবজি কিন্তু এই হাটগুলোতে বিপুল পরিমাণে এখন লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সব সবজির দামের ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় হয়েছে। বলছে যে যারা এখানকার চাষি তারা বলছেন যে এই প্রান্তিক পর্যায়ে এক একটা কদু বিক্রি হয় 20 টাকা 25 টাকা, কিন্তু এই সবজি কিন্তু বাজারে, শহরের বাজারে 40-50 টাকা, অনেকটা দ্বিগুণ দরে তারা কিন্তু বিক্রি করে থাকেন। তো এইভাবে দামের জায়গায় বড় ধরনের একটি ব্যত্যয় রয়েছে, মানে মুনাফাটা তারা যারা বাজারে শহরে ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে চলে যায়। এই জায়গাগুলোতে একটা তারা ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য দাবি জানিয়েছেন। আমরা এই হাটগুলোতে যেটা লক্ষ্য করছিলাম, এখানে বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে ওরকম 35 থেকে 40 টাকা, কিন্তু এই পটল বেগুনি আবার শহরের বাজারগুলোতে 70 থেকে 80 টাকা পর্যন্ত দরে বিক্রি করে থাকেন। তবে এই যে বাজারের অনেকটা দ্বিগুণ দর, প্রান্তিক পর্যায়ে যারা চাষি রয়েছেন তারা কিন্তু ন্যায্য দর থেকে অনেকটাই দূরে রয়েছেন এবং তাদের দাবি যে প্রকৃত যারা উপকারভোগী, যারা এই সবজি চাষ করেন তারা কিন্তু এই বাজার থেকে অনেকটা দূরে থাকেন। আর এই ক্ষেত্রে তাদের প্রত্যাশার জায়গাটা হলো যে ন্যায্য দরের জন্য একটা মনিটরিং থাকা দরকার বাজারগুলোতে, যেন প্রকৃত বাজার এই চাষিরা পেয়ে থাকেন। তারাই কিন্তু উৎপাদন করেন সবজি এবং এই সবজিগুলোই এখান থেকে রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায়। তো এই সবজির বাজার এখন অত্যন্ত চড়া দাম। প্রত্যেকটা সবজির গত কদিনের মধ্যে কিন্তু আমরা দেখছিলাম এতই দাম বৃদ্ধি হয়েছে, 80 থেকে 100 টাকা পর্যন্ত বিভিন্ন জাতের সবজি শহরের বাজারগুলোতে তারা এখানে বিক্রি করছেন, কিন্তু প্রান্তিক যারা সবজি রয়েছে তারা কিন্তু এই সবজি ক্ষেত্রে তারা ন্যায্য দর পাচ্ছেন না। আমরা একটু এক্ষেত্রে একজন সবজি চাষির কাছে একটু জানবো, তিনি আজকের বাজারে কি দরে বিক্রি করছেন। ভাই, আপনি তো সবজি এই যে বিক্রি করছেন, নিয়ে আসছেন, আপনি কি দামে এই কদু আজকে বিক্রি করছেন? আজকে 20-22 এরকম বলতেছে। গত সপ্তাহ থেকে আজকের দাম কি অবস্থা? আজকের দাম কম, আগে 40 টাকা 35 টাকা ছিল। আজকে কত এটা? আজকে 20-22 25 25 টাকা। যেমনটি বলছিলেন এখানকার যিনি একজন সবজি নিয়ে এসেছেন, গত সপ্তাহে 35 টাকা 40 টাকা পর্যন্ত বিক্রি করেছিলেন এক একটি কদু, কিন্তু আজকের এই কদু কিন্তু তিনি 25 টাকা বা 30 টাকা সর্বোচ্চ দরে বেচতে পারছেন। এই জাতীয় প্রত্যেকটা সবজি কিন্তু চড়া দাম এই শহরের হাটগুলোতে। এই বাজার ব্যবস্থার কিন্তু একটা ঊর্ধ্বমুখী গত বন্যার পর থেকেই শুরু হয়েছে বাজারে। এই যারা যেসব সবজি চাষি রয়েছেন তারা বলছেন যে কিছুটা বন্যা এবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, ক্ষতি হওয়ার কারণে সবজি কিন্তু উৎপাদনের একটা ব্যাহত হয় এবং এরই প্রভাব পড়ে এই প্রান্তিক পর্যায়ের হাটগুলোতে। তবে এখানে যারা পাইকার রয়েছেন তারা কিন্তু খুব সস্তা দামে কিনে থাকেন বলছেন এখানকার যারা সবজি চাষি। এক্ষেত্রে স্থানীয় একটা সমবায় সমিতি রয়েছে, তারা কিন্তু অনেকটা তাদের নিয়ন্ত্রণে বাজারটা পরিচালনা করে থাকেন, ফলে ন্যায্য দর যেটা এই জায়গা থেকে কিন্তু অনেকটা হোঁচট খেয়ে থাকেন এবং সবজির ন্যায্য যে বাজার এটা কিন্তু তাদের দীর্ঘদিনের একটা দাবি। প্রকৃত চাষিরা সবজি উৎপাদন করার পর এই প্রান্তিক হাটগুলোতে আনার পর তারা যেটা মনে করেন যে একটা শক্তিশালী বাজার ব্যবস্থার মাধ্যমে তাদের এই বাজারের যে ন্যায্য দাম তারা পাবেন, এমন প্রত্যাশা কিন্তু অনেকদিন ধরে করছেন। তবে প্রত্যেকটা সবজি আমরা এখানে লক্ষ্য করছিলাম, শীতের যেসব মূলা এখানে বিক্রি হচ্ছে 35 টাকা কেজি, অন্যদিকে পাতা কপি বিক্রি হচ্ছে বা এই ফুলকপি যেটা এখন শীতকালীন আগাম এসেছে 25 টাকা থেকে 30 টাকা সর্বোচ্চ, কিন্তু এই সবজি কিন্তু দ্বিগুণ বা তিনগুণ দরে এই শহরের হাটগুলোতে তারা বিক্রি করে থাকেন। তো এই বাজার ব্যবস্থাপনার প্রকৃত চাষি তারা বলছেন যে ন্যায্য দর তাদের যেন নিশ্চিত করা হয়। এক্ষেত্রে সরকারের একটা মনিটরিং থাকা দরকার এবং প্রকৃত চাষিরা উপকৃত হলে উৎপাদনের ক্ষেত্রে তারা আরো বেশি মনোযোগী হবেন, আরো তারা উৎপাদনের ক্ষেত্রে একটা অবদান রাখতে পারবেন, এমন কথাই তারা জানিয়েছে। তো খবির, এই ছিল আমার কাছে নওগাঁর বদলগাছির ভান্ডারপুর হাট থেকে সবজির খবর।
নওগাঁ থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন এমআর রক। বিমান বাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি নতুন 7টি K-8W বিমান, যা দিয়ে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাহিনীর সক্ষমতা অনেকটাই বাড়াবে এই বিমান। বাংলাদেশ বিমান বাহিনী আকাশপথে অপ্রতিরোধ্য। শত্রুকে মোকাবেলায় এই বাহিনী সর্বদাই সজাগ, সার্বভৌমত্ব ও বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে দ্বিধাহীন। বাহিনীকে আরও শক্তিশালী করতে চীনের তৈরি নতুন 7টি K-8W প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার দেশে আনা হয়। চীনের দেহংমাংসি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবতরণ করে। 2030 সালের যে আমাদের ফোর্সেস গোল আছে, সেটারই ধারাবাহিকতা হিসেবে যে আমরা আধুনিকায়ন এবং বিমান বাহিনীর সক্ষমতা যে বৃদ্ধি করতে চাই, সেই অংশ হিসেবেই এই সংযুক্তিটা হয়েছে। এবং এই বিমানগুলি চীন থেকে আমরা ক্রয় চুক্তির মাধ্যমে আমরা এনেছি এবং ক্যাটিক একটা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে তারা আমাদেরকে সহায়তা করেছে। বিমান নিয়ে আসার মিশনের নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন KM আব্দুর রাজ্জাক। তার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস পাইলটরা 2 ঘন্টায় চীনের দেহংমাংসি থেকে উড্ডয়ন করে মিয়ানমারের ওপর দিয়ে চট্টগ্রামে পৌঁছায়। তারা অগাস্ট মাসে যায়, এগুলাকে চেক করে 14 জন পাইলট অ্যাকচুয়ালি তারা এই বিমানগুলি ফ্লাই করে নিয়ে আসে। এই কর্মকর্তা আরও জানান, প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা যাবে এই বিমান দিয়ে। এই বিমান একটা অত্যাধুনিক বিমান, প্রশিক্ষণের পাশাপাশি এটা কিন্তু অন্যান্য কাজেও ব্যবহার করা যায়, যেটা হলো যেহেতু এই বিমানগুলো সমরাস্ত্র বহনে সক্ষম, যে অপারেশনাল কার্যক্রম আছে সেই কার্যক্রমে ব্যবহার করা যায়। বিমান বাহিনীতে K-8W ছাড়া রয়েছে MiG-29, Yak-130 সহ অত্যাধুনিক সব বিমান। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। লালমনিরহাটে যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে, অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বিমান ঘাঁটি সংলগ্ন গড়িয়াদাহা এলাকায় মাটি কাটার সময় একটি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পান কৃষক রেজাউল করিম। বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশের সমন্বয়ে বিমান বাহিনী গতকাল সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে। দিনব্যাপী অভিযানে মাটির নিচ থেকে বিমানের সাইলেন্সার, ল্যান্ডিং গিয়ার, ফুয়েল বার্নিং সহ বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আজ সকাল থেকে আবার অভিযান শুরু হবে বলে জানায় বিমান বাহিনী। সিলেটে হচ্ছে 100 শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল। গতকাল দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে 15 তলা ভবন নির্মাণের স্থান পরিদর্শনে গিয়েই তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান। তিনি বলেন, এই ভবনে ক্যান্সার বিভাগ ছাড়াও কিডনি ও হৃদরোগের জন্য আলাদা ইউনিট থাকবে। এটা মূলত 100 বেডেড ক্যান্সার ট্রিটমেন্ট সেন্টার। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হচ্ছে। এইখানে ক্যান্সার হাসপাতাল, 100 বেডেড ক্যান্সার হাসপাতাল সহ এখানে কার্ডিওলজি থাকবে, নেফ্রোলজি থাকবে। 500 বেডের হাসপাতাল, 1,500 থেকে 2,000 রোগী, কখনো কখনো 2,500 পর্যন্ত রোগী ভর্তি থাকে। তো এই অবস্থার দূরীকরণার্থে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তের ভিত্তিতে 8টি বিভাগীয় শহরে একটি মাল্টি স্টোর বিল্ডিং হবে, যেখানে ক্যান্সার, কার্ডিয়াক, নেফ্রোলজি মানে কিডনির চিকিৎসা প্রদান করা হবে এবং আনুষঙ্গিক অন্যান্য চিকিৎসার সুবিধাদি তাদের সম্মিলিত থাকবে। নেত্রকোনায় অসুস্থ হতদরিদ্র এক বাউলের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক। গতকাল দুপুরে বাউল ইসলাম উদ্দিনকে কেন্দুয়ার খিদিরপুরে অ্যাম্বুলেন্সে করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান তার পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দেয়া একটি বাড়ি তাকে উপহার দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের শহরতলি এবং গ্রামীণ ভোটারদের নজর কাটতে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দুই প্রেসিডেন্ট প্রার্থী
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। নির্বাচনী রাজনীতিতে প্রান্তিক ভোটাররাই ফ্যাক্টর হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। করোনা পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট প্রার্থীরা একাধিক অঙ্গরাজ্য চষে বেরিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা থেকে রিপোর্ট হাসানুজ্জামান সাকির। যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট বিমানবন্দরে অবতরণ করছে প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান। রানওয়ের পাশেই হচ্ছে রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশ। এক জায়গায় সভা শেষ করেই অন্য বিমানবন্দরে উড়ে যাচ্ছেন ট্রাম্প। ভোটের বাকি আছে আর মাত্র 17 দিন। হোয়াইট হাউসের দখল পেতে এখন মরিয়া ট্রাম্প। প্রচারণায় প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে প্রতিপক্ষকে আক্রমণেই বেশি আগ্রহী তিনি, আর সমর্থকরাও যেন তাই চাচ্ছেন। শনিবার মিশিগান ও উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প বলেন, বাইডেন জিতলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকবে। How about his news conferences where the fake news media gives him the questions and the answers? They say, "What do you think about this or that?" And then he reads the answer. I've been doing this stuff not that long, you know. অপরদিকে করোনার কারণে শুরু থেকেই কিছুটা রয়েস হয়ে প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। শনিবার তিনি কিংবা তার রানিং মেট কমলা হ্যারিসের কোথাও নির্বাচনী প্রচারণা ছিল না। শুক্র ও শনিবার দুদিনে যুক্তরাষ্ট্রে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 1,30,000 মানুষ, আর মারা গেছেন প্রায় 2,000। এমন পরিস্থিতিতেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোর প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের দিকেই তাদের নজর, সেখানেই প্রচারণা চালাচ্ছেন জোরে সোরে। আমরা এখন আছি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার একটি প্রত্যন্ত অঞ্চলে। এই গ্রামের নাম ক্লেটন। মার্কিন রাজনীতির উত্তাপ এখানে না ছড়ালেও নির্বাচনী ভোটের হাওয়ায় এই গ্রামের মানুষেরাই ফ্যাক্টর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্লেটন, ইন্ডিয়ানা। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সাকি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই আমি নির্বাচনী প্রচারণা কাভার করার জন্য বিভিন্ন অঙ্গরাজ্য ঘুরে বেড়াচ্ছি এবং নির্বাচনের পথে পথে যুক্তরাষ্ট্রের পথে পথে নির্বাচনী সংবাদ সংগ্রহ করছি। তারই অংশ হিসেবে আমি ইন্ডিয়ানা থেকে এই মুহূর্তে আছি নিউ ইয়র্কে। আমি যে এলাকাটিতে আছি এখন নিউ ইয়র্কে, সেই এলাকাটি নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জামাইকা। আপনি আমার রিপোর্টটি দেখছিলেন যে এখন কিন্তু নির্বাচনে আর মাত্র আছে 17 দিন এবং এখন নির্বাচনে কিন্তু দুই দলের প্রার্থীরাই কিন্তু বেশিরভাগ যে শহর অঞ্চল ছাড়া কিন্তু প্রত্যন্ত অঞ্চলের দিকেই বেশি নজর দিচ্ছে। কারণ আপনি জানেন যে এই যুক্তরাষ্ট্রে, এই দেশে প্রায় 75 ভাগেরও বেশি কিন্তু শ্বেতাঙ্গ, এবং এই শ্বেতাঙ্গ ভোটাররা কিন্তু থাকেন হচ্ছে গ্রামীণ এলাকায়, প্রত্যন্ত অঞ্চলে, এবং এই শ্বেতাঙ্গ ভোটাররাই কিন্তু এই নির্বাচনের মূল ফ্যাক্টর এবং তাদেরকে নিজ দলের দিকে টানার জন্যই কিন্তু প্রয়াস। যে কারণে খুব ব্যস্ততার মধ্যে যেন সময় অপচয় না হয় সেই জন্যই কিন্তু এয়ারপোর্টের মধ্যে, বিমানবন্দরেই কিন্তু রানওয়ের পাশে নির্বাচনী সমাবেশ করে সেখান থেকেই আবার উড়াল দিচ্ছেন অন্য একটি এলাকায় ডোনাল্ড ট্রাম্প। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কিন্তু আমরা দেখছি যে জো বাইডেনের প্রচারণায় কিন্তু আমরা একটু স্থিমিত ভাব দেখতে পাচ্ছি শুরু থেকেই যেটি ছিল। যদিও নির্বাচনী যে সারা দেশের যে জরিপ, সেই জরিপে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিনি কিন্তু বেশ এগিয়ে আছেন। জাতীয় জরিপে তিনি 11 পয়েন্টে এগিয়ে আছেন এবং ঝুলন্ত যেসব অঙ্গরাজ্যগুলো আছে সেই সব অঙ্গরাজ্যগুলোই হচ্ছে নির্বাচনের ফ্যাক্টর। সেই সব অঙ্গরাজ্যগুলোতেই কিন্তু প্রায় সবগুলোতে কিন্তু ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এই করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে নির্বাচনী সমাবেশ করছেন, তাতে করে কিন্তু জো বাইডেনকেও কিন্তু কিছুটা হলেও অন্য কোনো উপায় খুঁজে হলেও কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হবে। আমি যে মুহূর্তে নির্বাচনের খবর দিচ্ছি, শনিবার সন্ধ্যায় দাঁড়িয়ে এই দিনে এবং গতকালকে শুক্রবারে, এই 2 দিনে কিন্তু যুক্তরাষ্ট্রে প্রায় 1,30,000-এরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র 2 দিনে, এবং মৃত্যুবরণ করেছেন প্রায় 2,000 মানুষ। অর্থাৎ এই করোনা চলে গিয়েও কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু করোনা আবার যুক্তরাষ্ট্রে কিন্তু হামলে পড়েছে এবং প্রতিদিনেই কিন্তু প্রায় 50-60 হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন এবং 1,000 কিংবা তারও বেশি মানুষ কিন্তু প্রতিদিন মারা যাচ্ছেন। এরই মধ্যে নভেম্বরের 3 তারিখে অনুষ্ঠিত হচ্ছে করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন, যে
নির্বাচনটি এখন কোন দিকে যাচ্ছে সেদিকেই এখন সবাই তাকিয়ে আছে। আমি আগেই বলেছি যে ইন্ডিয়ানা থেকে আমি এই মুহূর্তে আছি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত জামাইকায়। এখানে কিন্তু বাংলাদেশিরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কিন্তু তাদের আড্ডায়, চায়ের আড্ডায় কিন্তু গল্পগুজব করছেন, নানান রকম আলোচনা করছেন। সেটি জানার জন্য আমরা এখন দুজন বাংলাদেশির সঙ্গে কথা বলবো। প্রথমেই একজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলবো, কাজী কামাল হোসেন। আমি আপনার সঙ্গে একটু কথা বলবো, যে একটু কাছে আসবেন। এবারে নির্বাচনটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সময় টিভিকে। এবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের একমাত্র দেশ, গণতান্ত্রিক দেশ আমেরিকা, যাকে ইমিগ্রেন্ট কান্ট্রি বলা হয়, বিশ্বের প্রায় সমস্ত দেশের লোকে এখানে বসবাস করে। এই সরকারটি হচ্ছে জনগণের সরকার, জনগণের জন্যই সরকার। বর্তমানে করোনার পরিস্থিতিতে নির্বাচনটা যদিও সবার মনে আগ্রহ ভোট দেওয়ার জন্য, কিন্তু দিন দিন করোনার প্রকোপ এত বাড়ছে যে বাড়ার জন্য হয়তো ভোটের দিন মানুষ ধীরে ধীরে ভোট দেবে। তবে ব্যালট ভোট এবং পোস্টাল ভোট, এই দুটি ভোট অনেকাংশেই এখন নিউ ইয়র্ক এবং সমগ্র আমেরিকাতে নাগরিকরা ব্যালটের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে ভোট দিচ্ছেন। আমরা যে সিটিতে বসবাস করি এটাকে মূলত বলা হয় ডেমোক্রেট সিটি। এখানকার গভর্নর, এখানকার মেয়র, এখানকার সেনেটর এবং প্রত্যেকেই ডেমোক্রেট, এবং আমরাও ডেমোক্রেট হিসেবে এখানে বসবাস করি। অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন একজন মুক্তিযোদ্ধা ডেমোক্রেট কামাল হোসেনের কথা। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো, হেরিটেজ এয়ার এক্সপ্রেস ইউএস এর কর্ণধার সুলতান আহমেদ। আপনি একটু বলবেন যে নির্বাচন কোন পথে যাচ্ছে? জি বলেন। নির্বাচন মোটামুটি ভালোই পথে যাচ্ছে আশা করি। আমি প্রেসিডেন্ট ট্রাম্পেরই পক্ষে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যখন লাস্ট ইলেকশনে বলেছিলেন যে আমি যেভাবে আমার বিজনেসকে এগিয়ে নিয়ে গেছি পুরো আমেরিকাকে সেভাবে এগিয়ে নিয়ে যাবো, এবং উনি পুরো আমেরিকাকে সেভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে, করোনার কারণে একটু সমস্যা দেখেছে। বাট কিন্তু করোনা ভাইরাস প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক নীতি নির্ধারণের কোনো নিক্তি হতে পারে না। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এবার বলে আসছেন খুব গুরুত্বপূর্ণ কথা, যে আগে আমেরিকা চলতো, ডিসিশন নিত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের অভিজ্ঞতার ভিতরে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রত্যেকটা ভাষণে বলছেন এবার উনি প্রেসিডেন্ট হলে নীতি নির্ধারণ করবেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং করোনা ভাইরাসের অভিজ্ঞতার উপরে। সো ইকোনমিতে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিলেন, শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে আজকে অবস্থা। তবে আশা করি আমেরিকার জনগণ প্রেসিডেন্ট ট্রাম্পকেই এবার নির্বাচন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুলতান আহমেদ। আমরা শুনছিলাম যেমন জো বাইডেনের সমর্থক আছে বাংলাদেশিদের মধ্যে, তেমনি কিন্তু সমর্থক আছে ডোনাল্ড ট্রাম্পেরও, সেটি আমি শুনলাম। এই ছিল আমার কাছে এখন এই মুহূর্তে সর্বশেষ খবর। কবির, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখতে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ 8টি বড় শহরে রাতে কারফিউ শুরু হয়েছে। নিষেধাজ্ঞা ভাঙলে জেল জরিমানার মুখে পড়তে হবে সাধারণ নাগরিককে। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। রাজধানী প্যারিস ও অন্য 8টি বড় শহরে যে কারফিউ জারি করা হয়েছিল ফ্রান্সের, তার কিন্তু আজ দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। প্রতিদিন স্থানীয় সময় রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকে। কারফিউর মধ্যে সবকিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই কারফিউতে খুব জরুরি স্বাস্থ্যগত কারণে কিংবা যারা রাতে কাজ থেকে বাসায় ফিরবেন তাদেরকে সাথে একটি প্রত্যয়নপত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এবং এখানকার যে আশেপাশের যে দোকানপাট ছিল সবকিছু কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এবং আশেপাশে যে রেস্টুরেন্টগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। এবং সরকারের এটি কিন্তু এক বড় পদক্ষেপ, অর্থাৎ এই করোনা ভাইরাসের দ্বিতীয় দফার যে প্রাদুর্ভাব বা সংক্রমণ ঠেকানোর জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে হচ্ছে এই কারফিউ জারি করা। তবে আমরা একই সাথে লক্ষ্য করেছি যে গেল 24 ঘন্টায় আবারও নতুন করে একদিনে আক্রান্তের রেকর্ড হয়েছে ফ্রান্সে। তার মধ্যে 10,000-এরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। সন্ধ্যার পর কিন্তু আগে লক্ষ্য করা গেছে ছাত্র কিংবা অনেকেই তাদের সামাজিক এবং ব্যক্তিগত অনুষ্ঠানগুলো করে থাকেন, এবং এখন যেহেতু রাত 9টার পরে কারফিউ জারি থাকবে, সেখান থেকে আসলে বিরত অনেকেই থাকবেন বা বিরত রাখার উদ্দেশ্যেই কিন্তু এই কারফিউ জারি করা হয়েছে। এবং বার এবং সিনেমা হল যারা মালিক বা তাদের একটি দাবি ছিল তাদের বার এবং সিনেমা হল এবং থিয়েটার গুলো যেন এই কারফিউর আওতায় না রাখা হয়। তবে দেশটির প্রধানমন্ত্রী জন কাছ থেকে তা নাকচ করে দিয়ে বলেছেন ভীতি সবার জন্যই,
সমান হবে এবং তাদেরকেও কিন্তু কারফিউর মধ্যে থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের চরম একটি আসলে মন্দ অবস্থায় বিরাজ করছে, তার উপর এখন এই যে আবার কারফিউ জারি করা হয়েছে, যার ফলে আর অনেক মানুষ বেকার হয়ে পড়বেন। আমল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। ইতালিতে প্রথম পর্বের পর বন্ধ করে দেয়া হাসপাতালগুলোর করোনা ইউনিট খুলে দেয়া হচ্ছে আবারও। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেখা দিয়েছে আসন সংকট। 24 ঘন্টায় দেশটিতে প্রায় 11,000 মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আতঙ্ক বিরাজ করছে সবখানে। ইতালির রোম থেকে রিপোর্ট জুমানা মাহমুদের। প্রথম ঢেউ শেষে ইতালির হাসপাতালগুলোর করোনা ইউনিটের দরজা বন্ধ করে করতালির মাধ্যমে করোনা জয়ীদের স্বাগত জানিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। সেই উদযাপন বেশি দিন থাকলো না। ইতালিতে করোনার প্রকোপ বাড়তে থাকায় ফের খুলে দিতে হচ্ছে সেগুলো। সংক্রমণ বাড়ায় রোগী রাখার জায়গা নেই রাজধানী রোম সহ ইতালির হাসপাতালগুলোতে। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। পরিস্থিতি মোকাবেলায় বাণিজ্যিক রাজধানী মিলানের আন্তর্জাতিক ফেস্টিভ্যালের জন্য নির্ধারিত স্থানে তৈরি করা হয়েছে অস্থায়ী কোভিড হাসপাতাল। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের জয়ী হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোভিড আমাদের একটা জিনিস খুব ভালো মতো শিখিয়ে দিয়েছে, আর সেটা হলো আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে জাতীয় স্বাস্থ্যসেবা। এই স্বাস্থ্য সেবা খাতে আমাদের আরো বরাদ্দ বাড়াতে হবে। দীর্ঘদিনের লকডাউনের পর গেল 14 সেপ্টেম্বর খুলে দেওয়া হয় ইতালির স্কুলগুলো। সেখানেও 7,500-এর বেশি আক্রান্ত হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বহু স্কুল। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। ভোলায় দীর্ঘদিন বন্ধ থাকার পর মাঠে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। শহরের গজনবী স্টেডিয়ামে অনুশীলন করছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, দীর্ঘদিন পর ভোলার মাঠে ক্রিকেটাররা ফিরতে শুরু করেছেন, সেই খবর জানাবেন আমাদেরকে নাসির উদ্দিন লিটন। তার সংযুক্তি পেতে একটু সমস্যা হচ্ছে, আমরা অপেক্ষা করছি তিনি সেখান থেকে কি দেখান আমাদেরকে, বা ক্রিকেটাররা যে অনুশীলন করছেন সেই দৃশ্যই দেখাবেন তিনি। সেগুলো দেখার জন্য যেটা ভোলা গজনবী স্টেডিয়ামে, এখানে করোনা দুর্যোগ কাটিয়ে ভোলার ক্রিকেট অঙ্গনে সরব হতে শুরু করেছে। আমাদের এখানে ভোলায় ক্রিকেট নিয়ে কাজ করে দুটি একাডেমি আছে, যারা ক্রিকেটারদেরকে প্রশিক্ষণের মাধ্যমে ক্রিকেট জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য করে তুলছে। তো এখানে আছে ভোলা ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। সকাল থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। যেটি বিষয় হচ্ছে যে ভোলা আজকে আবহাওয়াটা দুর্যোগপূর্ণ, মেঘলা আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর মধ্যেও ভোলার একটি ভোলা ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা সকাল থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে। ভোলার ক্রিকেটের বিষয়গুলো যদি বলি, এখানে নানা অপূর্ণতা এবং সংকটকর্তাদের সাথে এবং একাডেমির কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তাদের আসলে যে বিষয়টি রয়েছে, এই প্রশিক্ষণ কেন্দ্রটি প্রায় 200 প্রশিক্ষণার্থী রয়েছে। তো এখানে যে বিষয়টি তাদের কাছে বেশি, যে এখানে মাঠের সংকট রয়েছে। এখানে খেলোয়াড় উপযোগী, ক্রিকেট খেলার উপযোগী মাঠ একটি রয়েছে, তাও বর্ষা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই মাঠটিতে তারা প্র্যাকটিস করতে পারে না। একটি মাঠেই সব খেলা হচ্ছে। নেট নামমাত্র একটি নেট রয়েছে, নেট প্র্যাকটিসের সুযোগ এখানে তেমন একটি নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বর্ষার 6 মাস এদের প্র্যাকটিস অনেকটা বন্ধ থাকে। তারা ইচ্ছা থাকার সত্ত্বেও, যেহেতু ইনডোর স্টেডিয়াম নাই এখানে, সেই কারণে এখানে আসলে তারা ওইভাবে প্র্যাকটিসটা করতে পারে না। জিমনেশিয়ামের অভাব রয়েছে, ভালো পিচ নেই, নানান সংকট রয়েছে। সংকটের পাশাপাশি সম্ভাবনাও রয়েছে। এই ভোলা থেকে অনূর্ধ্ব 19 দলে খেলোয়াড় রয়েছে, জাতীয় দলে খেলেছে এমন খেলোয়াড় রয়েছে, কিন্তু তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদেরকে তুলে ধরার সুযোগগুলো যেভাবে পাওয়া, ছোটবেলা থেকে প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে তোলা,
সেই সব সমস্যাগুলো রয়েছে। এখানে জেলা ক্রীড়া সংস্থা তারা তাদের চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা চালিয়ে গেলেও তাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ক্রিকেটের প্র্যাকটিসের জন্য এবং উন্নয়নের জন্য যে পরিমাণ সামর্থ্য থাকা প্রয়োজন, ভোলার যে ব্যক্তিগত বা উদ্যোগে যে একাডেমিগুলো চলছে সেখানে আসলে সেই ধরনের সামর্থ্য তাদের নেই। আর এখানের ক্লাবগুলো ভোলার স্পোর্টসের যে ক্লাবগুলো আসলে অনেকটা নিষ্ক্রিয় রয়েছে। তো আমি আসলে আমার সাথে এখানে রয়েছেন ভোলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব মুনতাসির আলম রবিন চৌধুরী। আমি আসলে ভোলার ক্রিকেট এবং এই করোনার দুর্যোগের পরে ক্রীড়া সংস্থার কার্যক্রম নিয়ে তার সাথে একটু কথা বলবো। জনাব রবিন চৌধুরী, আসলে আপনারা এই করোনা দুর্যোগের পরে ভোলার ক্রীড়াঙ্গনকে সরব করার জন্য আসলে কি কি উদ্যোগ নিয়েছেন? এখনো আমরা আনুষ্ঠানিকভাবে এই করোনা দুর্যোগকালীন সময়ে বা কোনো দুর্যোগ চলমান সেইভাবে আনুষ্ঠানিক আমরা হাতে নেইনি। ইতিমধ্যে থেকে বয়স ভিত্তিক যে বাছাই প্রক্রিয়াটা আছে, এবার ভিন্ন আঙ্গিকে সেই বাছাই প্রক্রিয়াটাকে চালু 15 তারিখ থেকে শুরু হয়েছে। প্রক্রিয়াটা অনলাইন ভিত্তিতে 3 মিনিটের একটা ভিডিও এটাকে বাছাই প্রক্রিয়াটা প্রাথমিক ধাপ। এইভাবে ক্রিকেট বোর্ডের এই বয়স ভিত্তিক এই টুর্নামেন্টটা হবে, তার কার্যক্রমটা আমরা হাতে নিই। সারা বাংলাদেশেও শুরু হয়েছে, ভোলাতেও শুরু হয়েছে। আমাদের ওইভাবে এখনো আমরা কোনো বড় মাছ পিকল যে গ্যাদারিং হবে সেরকম কোনো কার্যক্রম আমরা এখনো হাতে নিইনি। আমরা দেখি ইনশাল্লাহ। ধন্যবাদ রবিন চৌধুরী। আসলে জেলা ক্রীড়া সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে স্পোর্টসের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শুরু করেনি, তবে ক্রীড়া সংস্থাগুলো তাদের কার্যক্রমগুলো শুরু করেছে। তো এ ছিল ভোলা থেকে ভোলা গজনবী স্টেডিয়ামের ভোলা ক্রিকেট একাডেমির প্রশিক্ষণের খবর। মিজান। নাসিরউদ্দিন লিটন ভোলা থেকে জানাচ্ছিলেন ক্রিকেটারদের অনুশীলনের খবর। ফুটবলারদের পারিশ্রমিক 35-এর পরিবর্তে 40% দেওয়ার জন্য ক্লাব ও বাফুফেকে অনুরোধ করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। শেষ পর্যন্ত সমাধান না হলে তদারকি করবেন বলেও সময় সংবাদকে তিনি জানিয়েছেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটের যে সকল ক্রিকেটারদের চুক্তির অর্থ বাকি আছে তা দ্রুত পরিশোধের জন্য বিসিবির নিকট আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কয়েক দফা আলোচনা করেও ফুটবলারদের ন্যায্য পাওনা জোটেনি। বরাবরের মতো বাফুফে সভাপতির আশ্বাসও গেছে ভেস্তে। ক্লাবগুলোও পড়েছে উভয় সংকটে। সর্বোচ্চ পারিশ্রমিক 35% বেশি দিতে রাজি হয়নি। 19 নভেম্বর ফেডারেশন কাপ শুরুর আগে 3 পক্ষের সমঝোতা নিয়ে তাই শঙ্কা থেকেই যাচ্ছে। এমন অবস্থায় এগিয়ে এলেন ক্রীড়াঙ্গনের অভিভাবক। বাফুফে ও ক্লাবগুলোকে অনুরোধ করলেন ফুটবলারদের 40% পারিশ্রমিকই পরিশোধ করতে। খেলোয়াড়দের কিন্তু এটার উপরেই তারা নির্ভর করে, সারা বছর তাদের আয় সব কিছুই এটার উপরেই। তো আমার মনে হয় যে তারা যে দাবিটা তারা করেছেন খেলোয়াড়দের, এই বিষয়টিকে ভালোভাবে বিবেচনা করা উচিত। এবং ক্লাব সরাসরি আমাদের আন্ডারে নয়, এই কারণে আসলে ক্লাবগুলোকে বলার কোনো এখতিয়ার আমাদের নেই। তবে আমরা ফুটবল ফেডারেশনের মাধ্যমে খেলোয়াড়রা যাতে ঠিকমতো পারিশ্রমিক পায় সেটা নিশ্চিত করার আমি চেষ্টা করব। ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন প্রথম শ্রেণীর অনেক ক্রিকেটার। 2 দফায় কিছু টাকা পেয়েছেন বটে, তবে সেটা যথেষ্ট কিনা প্রশ্ন থেকে যায়। বিসিবিকে ক্রিকেটারদের আর্থিক বিষয়টি তদারকি করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী। খেলোয়াড়রা আসলে নিরুপায়, তাদের এই ধরনের এই আয়ের উপরেই তারা নির্ভর করে। এইটির ক্ষেত্রে যেন তারা আন্তরিকতা দেখায় এবং আমাদের ক্রিকেট বোর্ডকেও আমি অনুরোধ করব, আমি তাদের সাথেও কথা বলবো, তারা যেন এই বিষয়ে খেলোয়াড়দের পারিশ্রমিকগুলো আদায়ের ক্ষেত্রে তারা ভূমিকা রাখে এবং তারা যেন খেলোয়াড়দেরকে এই পারিশ্রমিকটি দেওয়ার ব্যাপারে আন্তরিকতা হয়। আমি এই বিষয়টি অবশ্যই দেখব। শুটিং ও আর্চারি ছাড়া অন্য কোনো ফেডারেশনের দীর্ঘমেয়াদী কোনো অনুশীলন ক্যাম্প নেই। আগস্টে সীমিত পরিসরে সকল ফেডারেশনকে অনুশীলন শুরুর নির্দেশ দিলেও করোনা পরিস্থিতিতে তা শুরু করতে পারেনি অনেকেই। তবে দ্রুত কার্যক্রম শুরুর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর। সরকারকে অনুরোধ করছিল যে তারা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে খেলাগুলোকে পরিচালনা করতে পারে, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারে। সেই আলোকেই কিন্তু আমরা বলেছি যে এই ধরনের নির্দেশনাগুলো মেনে তারা তাদের খেলাগুলো আয়োজন করতে পারে। স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে তারাও অন্যরাও শুরু করবে। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ বাংলাদেশ গেমসে উসাইন বোল্টের মতো বড় মাপের একজন অ্যাথলিট আনারও পরিকল্পনা করছে মন্ত্রণালয়।
মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনার আটঘরিয়ার চিকনাই নদীতে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব। পাবনা সিরাজগঞ্জের ৩২টি দল অংশগ্রহণ করছে এই নৌকাবাইচে, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষ। পাবনা থেকে এসে আসাদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঢাকঢোলের বাজনায়, গানের তালে তালে উৎসবের আয়োজন নৌকাবাইচ। আল্লাহর দল, দুলদুল এক্সপ্রেস, জনতা এক্সপ্রেস সহ বাহারি নামের দূর দূরান্ত থেকে আসা বাইচ দলের মাল্লারা ছন্দের তালে তালে এগিয়ে যান। তাতে উৎসাহ দিচ্ছেন শত শত দর্শক। আটঘরিয়ার চিকনাই নদীতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হচ্ছে দীর্ঘ ১৫ বছর ধরে। করোনাকালে এবছর নৌকাবাইচ আয়োজনের ইচ্ছা না থাকলেও নাছোড়বান্দা গ্রামবাসীদের চাপে এ আয়োজন। নানা বয়সী নারী পুরুষের প্রাণবন্ত উপস্থিতিতেই আয়োজনের সার্থকতা জানালেন আয়োজকরা। এই অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে এই করোনাকালীন সময় আমাদের সীমিত পরিসরে নৌকাবাইচ করছি। তরুণ সমাজের খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকা উচিত, গ্রাম বাংলার ঐতিহ্য থেকে ফেরা দেবে, এই জন্য আমাদের এই আয়োজন করা। প্রতি বছর নৌকাবাইচ আয়োজন হলেও দিন দিন সংকীর্ণ হচ্ছে নদীর পরিসর। দখল, দূষণে মৃতপ্রায় নদীগুলো পুনর্খনন করে প্রাণ ফেরানোর দাবি স্থানীয়দের। নদী আগে যেমন ছিল ওইরকম করে চলতো ভালোই, প্রত্যেক বছরই দেখতে আসি বা ভালো লাগে। নৌকাবাইচ আমার দেখতে ভালো লাগে, এই জন্য আমরা আসি। আল্লাহ সেবাতে বিজয় হয়েছে ভাই, বিজয় আমরা অনেক আনন্দ। বিপথগামী যুব সমাজের মাদকাসক্ত ও মূল্যবোধের অবক্ষয় রোধে নৌকাবাইচের মতো আয়োজন সম্প্রীতির বাঁধন গড়ে তুলবে বলে মনে করেন ক্রীড়ানুরাগী ও বিশিষ্টজনরা। এই নৌকাবাইচ যারা করছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে, সবকিছুর ভিতরে আমরা কিন্তু একটা ডিসিপ্লিন খুঁজে পাই, এবং সেই ডিসিপ্লিনটা আমাদের যদি যুব সমাজরা ধরে রাখে, এই ছোট ছোট কাজের এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে আমরা সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। পক্ষকাল ব্যাপী এই নৌকাবাইচ আয়োজন শেষ হবে আগামী ৫ নভেম্বর। সময় সংবাদ, পাবনা। মুজিব বর্ষ উপলক্ষে এগিয়ে যাবে বাংলাদেশ, এই স্লোগানে সাইকেল র্যালি হতে যাচ্ছে মুন্সিগঞ্জে। এতে শতাধিক সাইক্লিস্ট অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এটি সফল করতে এরই মধ্যে শুরু হয়েছে নানা প্রস্তুতি। গতকাল মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঢাকা রাউন্ড টেবিল অন্বেষণ বিক্রমপুর। সংবাদ সম্মেলনে আয়োজনের খুঁটিনাটি তুলে ধরেন আয়োজনটির প্রধান সমন্বয়কারী এজাজ আহমেদ রনি ও ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান সিফাত উদ্দিন বেগ। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে সকাল ৭টায় শোভাযাত্রা শুরু হবে। ঠাকুরগাঁও থেকে সেখানে কর্নেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে শিল্পীদের সঙ্গীত চর্চার যে অনুষ্ঠানটি আমরা এতক্ষণ দেখছিলাম। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডেথ রেফারেন্সে আটকে আছে ধর্ষণের পর হত্যার ১৪৪ আসামির ফাঁসির সাজা। চলতি মাসেই হতে পারে আলাদা বেঞ্চ, সরকার বদ্ধপরিকর বলছেন আইনমন্ত্রী। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।